আচ্ছা, এখানে আমরা একটা প্রোগ্রামিং অলরেডি দেখছিলাম যে ডট জাভা, প্রথম যে প্রোগ্রামটা দেখছিলাম আর তোমাদের হচ্ছে মানে যে রেফারেন্স হিসেবে আমি দেখো প্রত্যেকটা বই আপলোড করে রাখছি, তোমরা ওখান থেকে দেখে ফুল বই ডাউনলোড করতে পারো বা চ্যাপ্টার ওয়াইজ যেটা সুবিধা হয় তোমাদের, কারণ অনেকেরই ডাটা কম আছে সেক্ষেত্রে মানে যাতে হচ্ছে ই করে করে নিতে পারো। আচ্ছা, এখানে আমি গতদিন একটা প্রোগ্রাম দেখাচ্ছিলাম যে ওয়েলকাম ডট জাভা বা সামথিং, ওয়েলকাম ডট জাভা এই প্রোগ্রামটা, এবং সেখানে আমি বেশ কিছু টার্ম ব্যবহার করছিলাম, তার ভিতরে একটা ছিল পাবলিক ক্লাস, ওয়েলকাম, এগুলো দেখবা যে অন্য কালারের। আর ওয়েলকামটা ধরো আমাদের নিজেদের লেখা, আর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গুমেন্ট এটাও একটা মানে ধরো কোন জাভা প্রোগ্রামের একটা বিল্ট ইন সাধারণত বেশ মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড, তোমরা হচ্ছে মেইন ফাংশন সি তে করে আসছো, সেই মেইন ফাংশন এবং স্ট্রিং টাইপের একটা আর্গুমেন্ট সে মানে নিয়ে কাজ করতেছে। আর এখানে আমরা সি তে করছিলাম হচ্ছে প্রিন্ট অফ, নতুন লাইনের জন্য প্রিন্ট অফ লিখে স্ল্যাশ এন দিতাম, আর এখানে একবারেই তোমার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, মানে নতুন করে মানে পরবর্তী লাইন হচ্ছে প্রথম লাইন থেকে শুরু হবে, বেসিক্যালি এটা ডেফিনিশন হচ্ছে তাই। তো এটা যদি একটু ডিটেলস দেখি, আর সেটা একটু ডিটেলের বই থেকে দেখবো আর কি। তো এইখানে দেখো যে এটাই মূলত জাভা অ্যাপ্লিকেশনে আমরা যাচ্ছি, যে প্রিন্টিং লাইন অফ টেক্সট, মানে মূল অ্যাপ্লিকেশনটা জাভা দিয়ে হচ্ছে, আমাদের টার্গেটটা হচ্ছে প্রিন্টিং এ লাইন অফ টেক্সট। এবং একটা ডেফিনেশন আছে যে যে কম্পিউটার প্রোগ্রাম দ্যাট এক্সিকিউটস when you use the java command to launch the java virtual machine, বেসিক্যালি আমরা জেভিএম দিয়ে মূলত মানে জাভা কম্পাইলার দিয়ে হচ্ছে কম্পাইল করি প্রোগ্রামটা, এবং জেভিএম দিয়ে আমি হচ্ছে আমার যে ক্লাস ফাইলটা আছে সেটা রান করে আমি মেশিন কোডে কনভার্ট করি, বাইট কোডটা। তো এখানে দেখো, স্যার, হ্যাঁ বলো। বাইট কোডটাই কি নেটিভ কোড? অ্যাপ্লিকেশন বাইট কোডটাই কি নেটিভ কোড? মানে নেটিভ কোডটা কি? নেটিভ কোড বলতে তুমি কি বোঝাইতে চাইছো? এরকম কোনো টার্ম কোথাও পাইছো নাকি নেটিভ কোড? আমি ঠিক জি বুঝি নাই। স্যার, আচ্ছা দাঁড়াও, আমার মানে স্যার জানা হচ্ছে নাই। জাভা অ্যাপ্লিকেশনটা নেটিভ কোডে মানে হোস্ট এনভায়রনমেন্টে নেটিভ কোডে পরিণত হতে পারে না। এর জন্য স্যার আমরা জেভিএম এর মাধ্যমে নেটিভ কোডে পরিণত করি। আচ্ছা, নেটিভ নেটিভ কোড মানে মেশিন কোডের কাছাকাছি, নেটিভ কোড হচ্ছে মেশিন কোডের কাছাকাছি। যে এখানে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের ইস্যু আছে। হোয়াট ইজ নেটিভ কোড ইন জাভা, একটু দেখো যে নেটিভ কোড ইজ এ কম্পিউটার প্রোগ্রামিং কোড দ্যাট ইজ কম্পাইলড টু রান উইথ এ পার্টিকুলার প্রসেসর। ঠিক আছে, যেমন পার্টিকুলার প্রসেসর বলতে এখানে আসলে যদি তোমার x8 সিরিজের মানে 8086 সিরিজের যদি তোমার প্রসেসর থাকে, ঠিক আছে, অথবা যদি আমাদের যেমন এখন সব 64 বিটের প্রসেসর, কথা বুঝছো কিনা, আমাদের কিন্তু ওই যে জি স্যার। ইন্টেলের যে প্রসেসর 64 বিটের। তো এখানে নেটিভ কোড ইজ এ কম্পিউটার প্রোগ্রামিং অথবা কোড দ্যাট ইজ কম্পাইলড টু রান উইথ এ পার্টিকুলার প্রসেসর, এবং সেট অফ ইনস্ট্রাকশন জাভা বাইট কোড, যেটা মানে আরো যদি ডিটেইলস দেখি, নেটিভ এক্সিকিউটিভ কোড বলতেছে আরেকটা। আচ্ছা, set of instruction if the same program is run on a computer with a different processor, সেম প্রোগ্রাম যদি তোমার ডিফারেন্ট প্রসেসর আছে রান করে, সফটওয়্যার ক্যান বি প্রোভাইডেড সো দ্যাট দ্য কম্পিউটার ইমুলেটস দ্য অরিজিনাল প্রসেসর ইন দিস কেস। স্যার হ্যাঁ বলো। স্যার এটা কি ওই যে আমরা যখন মানে এটা জাভা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করানো হয় তখন ওই যে ওই বিভিন্ন ভার্চুয়াল মেশিন দিয়ে করানো হয় ওইটাকে বুঝাইতেছে নেটিভ কোডের না বিষয়টা? না, ভার্চুয়াল মেশিন যেটা, মনে করো যে তুমি প্রথম কম্পাইল করো, তাই না, কম্পাইল করে আমরা কি কোডে কনভার্ট করি, বাইট কোড। বাইট কোডে বাইট কনভার্ট। কোড। ঠিক আছে, বাইট কোড অথবা ইন্টারপ্রেটেড কোড বলে যেটাকে, যে নেটিভ ইন্টারপ্রেটেড কোড বলে। তো নেটিভ কোড ক্যান অলসো বি ডিস্টিংগুইশড ফ্রম বাইট কোড, নেটিভ কোডকে বাইট কোড থেকেও ডিস্টিংগুইশ করা যায়, বা ইন্টারপ্রেটেড কোড, বাইট কোডটা হচ্ছে ইন্টারপ্রেটেড কোড, কারণ এখানে জাভাকে আমি কি বলছি, জাভা কম্পাইলার সেটাকে বাইট কোডে কনভার্ট করে, আর বাইট কোডটাকে পরবর্তীতে জেভিএম হচ্ছে এক্সিকিউটেবল কোডটাকে মানে জেভিএম এ হচ্ছে মানে বাইট কোডটা রান করে, তাই না? ওভারঅল আমরা কি বুঝি, যে জাভা কম্পাইলার জাভাক হচ্ছে আমাদের সোর্স কোডকে প্রথমে হচ্ছে বাইট কোডে কনভার্ট করে, আর জেভিএম হচ্ছে বাইট কোডটাকে এক্সিকিউটেবল কোডে মানে দ্যাট আউটকামটা আমাদেরকে দেখায়।
আর ইন্টারপ্রেটেড কোড অথবা বাইট কোড যেটা বলতে ফর্ম অফ কোড দ্যাট ক্যান বি সেড টু বি রান ইন এ ভার্চুয়াল মেশিন, ফর এক্সাম্পল জাভা ভার্চুয়াল মেশিন যেটা বললাম। এখন এখানে বেশ কিছু কম্পাইলারের আবার বেশ কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে ভার্চুয়াল মেশিনের যে প্রোগ্রাম, আবার ভার্চুয়াল মেশিনটা কি, ভার্চুয়াল মেশিন কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রোগ্রাম দ্যাট কনভার্টস দ্য প্ল্যাটফর্ম জেনারেলাইজ বাইট কোড ইনটু দ্য নেটিভ কোড। এটা এর কথা বুঝো, নেটিভ কোড কিন্তু বাইট কোডের মানে পরের ভার্সনটা আর কি। দ্যাট মিন্স নেটিভ কোডটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি বলতে পারি, কথা বুঝছো কিনা? এবং জি সেক্ষেত্রে স্যার। মাইক্রোসফট ডট নেট, যদি তোমার ডট নেটও কিন্তু আলাদা কম্পাইলার ব্যবহার করে ফর ইটস ভিজুয়াল বেসিক, সি শার্প অথবা জাভা স্ক্রিপ্টের জন্য। তো এখানে শুধুমাত্র এতটুকুই দেখো যে জাভা বাইট কোড, মাইক্রোসফট ইন্টারমিডিয়েট কোড এগুলো ঠিক আছে, বাট আরেকটা আছে জাস্ট ইন টাইম কম্পাইলার, কথা বুঝছো কিনা? যে জাভা বাইট কোড এন্ড মাইক্রোসফট ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ ক্যান বি কম্পাইলড ইনটু নেটিভ কোড বিফোর এক্সিকিউশন বাই জাস্ট ইন কম্পাইলার। মানে কম্পাইলার আগে, দ্যাট মিন্স জাভা কম্পাইলার আগে যেটা থাকে সেটা সোর্স কোড, এরপরে জাভা কম্পাইলার সেটাকে বাইট কোডে কনভার্ট করে, বাইট কোডটা আবার পরবর্তীতে নেটিভ কোডে কনভার্ট হয়ে যায়। কথা বুঝতে পারছো কিনা? জি কারণ স্যার। ফাস্টার পারফরমেন্স, তাহলে মেশিন খুবই তাড়াতাড়ি বুঝতে পারবে। যেটা গতদিন তোমাদের ওয়ার্কশপে যে তোমাদের মানে যেটা বললো, যে এই কারণে হচ্ছে যে তোমাদের অনেকেই দেখবা যে পাইথন বা ইসে কাজ করতে চাইছিলা বা ইসে, বাট আসলে মানে মানে এক্সিকিউশন টাইম তুমি সি সি প্লাস প্লাস এই হচ্ছে বেশি পাবা। কারণ জাভাতেই যে মানে প্রথমে তোমার হচ্ছে মেশিন প্রথমে বাইট কোডে কনভার্ট হবে, বাইট কোড আবার জেভিএম দিয়ে বা তোমার হচ্ছে মেশিন কোডের মানে কাছাকাছি আসবে, দ্যাট মিন্স নেটিভ কোডে আসবে, দেন হচ্ছে জেভিএম ওটা রান করে তোমার এক্সিকিউটেবল কোডে, দ্যাট মিন্স আমাদের আউটপুটে পৌঁছায়। এবং এখানে দেখো যে এটা যদি আরেকটু ডিটেইলস ছিল আসলে, মানে দাঁড়াও আমি তাহলে তোর ওই জিনিসটা ক্লিয়ার করে আসি। আসলে আমাদের জাভাতে আমরা যখন কাজ মানে একটা প্রোগ্রাম লিখবো তখন আসলে কি ঘটনাগুলো ঘটে, এটাতে এই বইতে আর একটু ভালো ক্লিয়ার আছে। আচ্ছা এখানে দেখো টিপিক্যালি একটা জাভা এনভায়রনমেন্ট যদি হয় তাহলে নরমালি মোট 5টা ফেজ থাকে, কথা বুঝো। একটা সোর্স কোড যখন লেখো মানে জাভাতে যখন একটা প্রোগ্রাম রান করতে চাও সেখানে মোট 5টা ফেজ থাকে, ঠিক আছে? সেখানে বিভিন্ন অপারেটিং সিস্টেম বা জেডিকে এগুলো তো আমরা জাভা ডেভেলপমেন্ট কিট বা এগুলো তো ইনস্টল করাই আছে। তো ইনস্টল করার পরে আমি যখন সোর্স কোড লিখি, সোর্স কোডকে যখন আমি এক্সিকিউটেবল ফর্মে যাব তখন 5টা স্টেপ আছে। দেখো প্রথম হচ্ছে ফেজ 1, কনসিস্ট অফ এডিটিং ইন এ ফাইল উইথ অন এডিটর প্রোগ্রাম। যেটা সোর্স কোড আমরা লিখি সেটা ইউজিং দ্য এডিটর ইউ টাইপ এ জাভা প্রোগ্রাম, দ্যাট মিন্স আর তুমি যদি আইডি ব্যবহার করো অথবা নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড অথবা বিভিন্ন অপারেটিং সিস্টেম ভেদে বিভিন্ন রকম আছে, ম্যাকে এক ধরনের আছে। তো এখানে এই প্রোগ্রামটা আমি যখন জাভা সেভ দা প্রোগ্রাম, এই সোর্স কোড লেখার পরে আমি ধরো সেভ করলাম, সেই সেভটা কিভাবে করি, এ সোর্স কোড জাভা সোর্স কোড ফাইলস আর গিভেন ইন এ নেম এন্ডিং উইথ এ ডট জাভা এক্সটেনশন, ঠিক আছে, এবং ইন্ডিকেটিং দ্যাট দ্য ফাইল কন্টেন্স জাভা সোর্স কোড। এটা হচ্ছে প্রথম কাজ, ফেজ 1। তাহলে আমরা হচ্ছে আমার প্রোগ্রামটাকে ডট জাভা দিয়ে আমি সেভ করলাম, সেটা হচ্ছে আমি এডিটর যে কোনো একটা এডিটর দিয়ে, ঠিক আছে? তাহলে এটা গেল ফেজ 1। 2 নম্বর, এই ফেজে যখন আমি কাজ করি আসলে বেসিক্যালি কি হয়, ফেজ 1 হচ্ছে এডিট, এবং এখানে একটা এডিটর সেটা নোটপ্যাড ওয়ার্ডপ্যাড অথবা আইডি যে কোনোটাই হতে পারে, এবং প্রোগ্রাম ইজ ক্রিয়েটেড অন এডিটর এন্ড স্টোরড অন এ ডিস্ক ইন এ ফাইল হুজ নেম এন্ডস উইথ এ ডট জাভা। ক্লিয়ার? কি আমার কথা বুঝতে পারছো কিনা? স্যার এই জায়গাটা আরেকবার একটু বলতে হবে। তুমি যখন তোমার কম্পিউটারে নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড অথবা তোমার ইক্লিপস অথবা নেটবিন অথবা এই যে ইন্টেলিজেন্স যেটা বললা, মানে এগুলো যে যখন প্রোগ্রামটা প্রথমে টাইপ করতেছো তোমার ভাষায়, দ্যাট মিন্স মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তখন দেখার পরে আমি যখন ডট জাভা দিয়ে সেভ করতেছি তখন সেভ করার পরে সেটাকে বলে সোর্স কোড, এবং সেই সোর্স কোডের এক্সটেনশন ফাইলের যে নাম আছে সেটা অবশ্যই জাভার যে রুলস অনুযায়ী সেই মানে ক্লাস নেমটাই হবে ফাইল নেম, ঠিক আছে? এবং সেটার এক্সটেনশন ফাইলটা হবে ডট জাভা। এটা যখন সেভ করো তখন সেটা হার্ড ডিস্কে সেভ হয়, কথা বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। এটাকে দিস ফেজ ইজ কল্ড হচ্ছে ফেজ 1 বা এডিটিং ফেজ। 2 নাম্বার, এবং এখানে এই যে তোমার এডিটর বিভিন্ন রকম আসতে পারে, নামগুলো জাস্ট জেনে নাও। যদি তুমি লিনাক্সে কাজ করো সেখানে ভিআই অথবা ইম্যাক্স এগুলো এডিটর, যদি উইন্ডোজে নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড যেটা আসতে পারে, ওএস এক্স এ টেক্সট এডিট,
আবার মেনি ফ্রিওয়্যার আছে যেটা নোটপ্যাড প্লাস প্লাস, এডিট প্লাস, টেক্সট প্যাড অথবা যে এডিট। আর আইডি তো আরো আমি তোমাদেরকে বললাম যে নেটবিন অথবা মানে তোমার হচ্ছে ইক্লিপস, ঠিক আছে, আরো যেসব আইডি আছে। এবং আইডি গুলোর একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এখানে ইরর গুলো হচ্ছে ডাইরেক্টলি তুমি করতে পারবা, প্রোভাইড টুলস দ্যাট সাপোর্ট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস সাচ আর এডিটর, ডিবাগার অথবা লোকেটিং লজিক্যাল ইরর যেগুলো আছে সেগুলো তুমি বের করতে পারবা, যেটা আইডি, যেটা হচ্ছে এডিট প্লাস বা নোটপ্যাডের সুবিধাটা নাই। তাহলে এগুলো হচ্ছে এই এনভায়রনমেন্টের মাধ্যমে আমি যে এডিটটা করব সেটা আমার হচ্ছে এডিটিং ফেজ, এটা হচ্ছে ফেজ 1। আচ্ছা, এছাড়া পপুলার যে আইডি বলছে যেটা ইক্লিপস, নেটবিন অথবা ইন্টেলিজে আইডিয়া, এগুলোই হচ্ছে তোমার হচ্ছে জাভা মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট জাভার জন্য, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত এগুলো দিয়ে যা করবা সেটা হচ্ছে ফেজ 1 এর কাজ। এবং এই কোডটাকে বলে আমার হচ্ছে সোর্স কোড, জাভা সোর্স কোড, যার এক্সটেনশন হচ্ছে ডট জাভা। ক্লিয়ার? ফেজ 1 আমরা বুঝলাম, তাই না? কারো কোনো কনফিউশন আছে? জি স্যার। আচ্ছা, এরপরে আসো ফেজ 2 তে আমরা কি করি। ফেজ 2 হচ্ছে কম্পাইলিং এ, যখন আমার টোটাল প্রোগ্রামটা লেখা হয়ে যায়, কম্পাইলিং এ জাভা প্রোগ্রাম ইনটু বাইট কোডস। এখন আমাদের কাজটা কি? ইউজ দ্য কমান্ড জাভা সি, অথবা আমাদের যে মানে আইডি আছে, আইডিতে মানে যে মানে রান বাটন আছে সেটাতে আমরা ক্লিক করলে আমরা কি করি, ওয়েলকাম ডট জাভা, এখন যখন আমরা রান করি অথবা জাভা সি ওয়েলকাম ডট জাভা, তখন আমরা কি করব, যখন প্রোগ্রামটা কম্পাইল হয় সেখানে যদি কোনো ইরর থাকে সেই ইরর গুলো সিনট্যাক্স ইরর অথবা কম্পাইলটার ইরর যেটাই বলো না কেন সেটা শো করে। যদি কোনো ইরর না থাকে সে কি করে, কম্পাইল হওয়ার পরে ডট ক্লাস ফাইল তৈরি করে। ওয়েলকাম ডট জাভা ফাইল ছিল সোর্স কোড, সেটাকে আমাদের এখন বাইট কোডে কনভার্ট করে তার নাম হলো ওয়েলকাম ডট ক্লাস ফাইল, দ্যাট কন্টেন্স দ্য কম্পাইলড ভার্সন। দিস ইজ ফেজ 2। ঠিক আছে, ক্লিয়ার হইছে? কারো কোনো ইস্যু আছে? দেখো, তাহলে আমরা সোর্স কোড, তারপরে হচ্ছে এখন আমরা কম্পাইল করে সেটাকে বাইট কোডে কনভার্ট করলাম, যে বাইট কোডের ফাইলটার নাম হচ্ছে ওয়েলকাম ডট ক্লাস ফাইল। আচ্ছা, এখন এখানে আসলে ওই একই কথা বলছে, প্রোগ্রাম কম্পাইলার এটাকে যখন আমরা কম্পাইলার ক্রিয়েটস বাইট কোডস এন্ড স্টোর দেম অন এ ডিস্ক ইন এ ফাইল হুইচ নেম এন্ডস উইথ ডট ক্লাস। এখানে ডিস্ক বলতে আসলে আমরা আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি যেটাই বুঝি আর কি, যেখানে আমার প্রোগ্রামটা সেভ করা আছে। তাহলে টিপিক্যাল জাভা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কম্পাইলেশন ফেজ, দিস ইজ কল্ড ফেজ 2। ওকে, ঠিক আছে। তাহলে ফেজ 1 গেলাম সোর্স কোড, তারপরে আমরা বাইট কোডে কনভার্ট করলাম। এরপর আরো 3টে স্টেপ আছে। এখন জাভা কম্পাইলার কি করে, ট্রান্সলেটস, বেসিক্যালি জাভা কম্পাইলার কি করে, এখানে জাভা কম্পাইলার ট্রান্সলেটস জাভা সোর্স কোড ইনটু বাইট কোড, যেটা আমি অলরেডি বলছি, এবং দ্যাট রিপ্রেজেন্ট দ্য টাস্ক টু এক্সিকিউট। পরবর্তী যে ফাইলটা ক্লাস ফাইল হয় সেটাই আসলে বেসিক্যালি এক্সিকিউট হবে। এবং এইখানে যে হেল্প করে তার নাম হচ্ছে, মানে এই এক্সিকিউটের কাজ যেটা করবে তার নাম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, এ পার্ট অফ জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিটের একটা পার্ট এবং ফাউন্ডেশন অফ দ্য জাভা প্ল্যাটফর্ম, এক্সিকিউটস বাইট কোড। এখানে জেভিএমটা হচ্ছে এক্সিকিউট করে বাইট কোডকে। কথা বুঝতে পারছো? যদি তুমি আউটকামটা দেখতে পারো। এবং ভার্চুয়াল মেশিনটা কি? ভার্চুয়াল মেশিন বেসিক্যালি এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন দ্যাট সিমুলেটস এ কম্পিউটার, দ্যাট ইজ ওয়ান, মানে নিজেই একটা কম্পিউটার ভার্চুয়াল মেশিন, এবং হাইডস দ্য আন্ডারলাইং অপারেটিং সিস্টেম এন্ড হার্ডওয়্যার ফ্রম দ্য প্রোগ্রাম দ্যাট ইন্টারেক্ট ইট। বেসিক্যালি জাভা ভার্চুয়াল মেশিন কি করে, অপারেটিং সিস্টেমের সাথে আমার অ্যাপ্লিকেশনের যে জাভার প্রোগ্রামের যে রিলেশন সেটা আসলে হাইড করে, সেই কাজগুলো জাভা ভার্চুয়াল মেশিন আমাকে করে দেয়। এবং ইফ দ্য সেম ভার্চুয়াল মেশিন ইজ ইমপ্লিমেন্টেড অন মেনি কম্পিউটার platforms, application written for that type of virtual machine can be used on all those platforms. এবং এই যে জেভিএম যেটার কথা বলতেছি, এটা যে কোনো মেশিনে যদি রান করে তাহলে কি হয়, যে এই জেভিএম রান করা থাকলে তখন তোমার যে বাইট কোডটা তুমি যে মেশিনে চালাও সেই মেশিনে তোমার এই বাইট কোডটা চলবে। ঠিক আছে, এই কারণে জাভাকে কিন্তু পোর্টেবল বলে। তোমাদের জাভার বৈশিষ্ট্য যখন ছিল এটা একটা পোর্টেবল, বা জাভা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এরকম কথা বলে। ঠিক আছে, বেসিক্যালি বাইট কোডটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সব পিসিতে প্রাইস হচ্ছে জেভিএম থাকে আর কি বেসিক্যালি। এবং এখানে আরো কিছু ইস্যু আছে, যেমন বাইট কোড ইনস্ট্রাকশন আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমি অলরেডি কথা বললাম, এবং বাইট কোডটা পোর্টেবল যে কথাটা আগে বললাম। এবং দিস সেম বাইট কোড ইনস্ট্রাকশনস ক্যান এক্সিকিউট অন এনি প্ল্যাটফর্ম কন্টেনিং এ জেভিএম। যে মেশিনেই তোমার জেভিএম থাকবে সেখানেই তুমি যে বাইট কোডটা পাইলা এটা তুমি রান করাইতে পারবা। ঠিক আছে, এবং তোমাকে আন্ডারস্ট্যান্ড দ্য ভার্সন অফ দ্য জাভা ইন হুইচ দ্য বাইট কোড ইনস্ট্রাকশন ওয়্যার কম্পাইলড। এবং JVM is invoked by the Java command. For example, to execute a Java application called welcome, you just type Java welcome. কারণ তোমার অলরেডি ক্লাস ফাইল আছে, ওয়েলকাম ডট বা ক্লাস ফাইল অলরেডি আছে, তুমি জাস্ট জাভা
লিখে যদি কমান্ড প্রম্পটে ওয়েলকাম লেখো তাহলে প্রোগ্রামটা তোমার রান করবে। কথা বুঝতে পারছো কিনা? স্যার, হ্যাঁ বলো। জাভা ফাংশনের মধ্যে ক্লাস থাকে না ক্লাসের মধ্যে ফাংশন থাকে? বুঝি নাই। মানে যে জাভাতে ফাংশন থাকে না, বলে যে এই যে এই জাভার মধ্যে ফাংশন, তা হ্যাঁ ফাংশন না কি জাভাতে ক্লাসের আসলে কোনো মধ্যে থাকে নাকি ক্লাস? জাভাতে ফাংশন থাকে। শোনো, জাভাতে কোনো ফাংশন থাকে, জাভাতে সব হচ্ছে মেথড বলে, ঠিক আছে? ও আচ্ছা। জাভাতে সবই হচ্ছে মেথড। সেখানে হচ্ছে মেইন মেথড থাকে এবং ক্লাসের ভিতরে হচ্ছে মেথড গুলো থাকে। আগে ক্লাস, তারপরে মেথড, তারপরে অবজেক্ট, তারপরে ভেরিয়েবল, ঠিক আছে? এটা আরো সামনে যে আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে এই কাজগুলো, এটা হচ্ছে থার্ড ফেজের কাজ দেখো। এবং এরপরে কি করে ফেজ, এটা হচ্ছে ফেজ 2 এর কাজ। এই পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে ফেজ 2 কম্পাইল করে এবং কম্পাইলের ভিতরে এই কাজগুলো তৈরি করে তোমাকে বাইট কোডে কনভার্ট করে দেয়। এরপরে আসো ফেজ 3 তে কি করে, লোডিং এ প্রোগ্রাম ইনটু মেমরি। এবং ওই যে আমি যে ডট ক্লাস ফাইলটা তৈরি হলো, মানে কম্পাইল করার পরে ডট ক্লাস ফাইলটা বাইট কোডটা তৈরি হলো, তখন কি করে জেভিএম প্লেসেস দা প্রোগ্রাম ইন এ মেমরি টু এক্সিকিউট ইট। এখানে মেমরি বলতে আসলে বোঝাচ্ছে তোমার র্যাম। কথা বুঝতে পারছো? আমি তো ডট ক্লাস ফাইলটা থাকলো আমার কিসে, হার্ড ডিস্কে। যখন আমি জেভিএম দিয়ে যখন আমি হচ্ছে করব, বাইট কোডটাকে রান করব, দ্যাট মিন ডট ক্লাস ফাইলটাকে রান করব, তখন কি করবে জেভিএম প্লেসেস দা প্রোগ্রাম ইন এ মেমরি টু এক্সিকিউট ইট। জেভিএম কি করে ওই ক্লাস ফাইলটাকে মেমরিতে লোড করে এবং দিস নন অ্যাজ লোডিং। এবং ক্লাস লোডার টেক্স দা ডট ক্লাস ফাইল কন্টেনিং দা প্রোগ্রাম বাইট কোডস এন্ড ট্রান্সফার দেম টু প্রাইমারি মেমরি। প্রাইমারি মেমরি মিন্স র‍্যাম এ। এবং অলসো লোড এনি অফ দা ডট ক্লাস ফাইল, যদি ওইখানে আরো কোনো ক্লাস ফাইল থাকে ওই ফোল্ডারে, ওই তাহলে কি করবে, প্রোভাইডেড বাই দা জাভা দ্যাট ইওর প্রোগ্রাম ইউজেস। মানে এখানে আমার অনেকগুলো ক্লাস ফাইল থাকতে পারে, মানে একটা প্রোগ্রামে প্রজেক্টে তো আমার অনেকগুলো ক্লাস ফাইল থাকতে পারে, তখন সবগুলোকে সে লোড করে। এবং দি ডট ক্লাস ফাইল ক্যান বি লোডেড ফ্রম এ ডিস্ক অন ইওর সিস্টেম ওভার এ নেটওয়ার্ক। এবং ডট ক্লাস ফাইল এই যে জাভা কম্পাইলার মানে সরি জেভিএম যখন রান করবে, তখন সমস্ত ক্লাস ফাইলগুলো সে লোকাল হোস্ট, লোকাল কম্পিউটার থেকে নিতে পারবে, অথবা সে নেটওয়ার্কিং এর মাধ্যমেও সেই ক্লাস ফাইলগুলো রান করতে পারবে। এটা গেল লোডিং এ প্রোগ্রাম ইনটু মেমরি, এবং এই কাজটা করে হচ্ছে জেভিএম। এবং এখানে দেখো পিকচারে দেখা যাচ্ছে এখানে তোমার লোড আর ক্লাস লোডার, এটাকে বলে, মানে এখানে একটা জেভিএম এর ভিতরে ক্লাস লোডার আছে, সে কি করে ডিস্ক থেকে ওই ডট ক্লাস ফাইল সমস্ত কিছু প্রাইমারি মেমরি দ্যাট মিন্স র‍্যাম এ লোড করবে, এবং ক্লাস লোডার ডট ক্লাস ফাইল কন্টেনিং এ বাইট কোডস ফ্রম ডিস্ক এন্ড পুটস দোজ বাইট কোডস ইনটু মেমরি। টিপিক্যালি জাভা এনভায়রনমেন্ট দিস ইজ কল্ড লোডিং ফেজ। এবং এরপরে আসো, তখন জেভিএম কি করবে, যে ফেজ 4 এ আসে বাইট কোড এবার ভেরিফিকেশন করবে, যে as the classes are loaded, the bytecode verifier examines their bytecode, ensure that they are valid and do not violate Java security restriction. যদি কোনো রেস্ট্রিকশন থাকে বা ওদের কোনো ইস্যু থাকে বা এগুলো সবই হচ্ছে চেক করবে, ভেরিফিকেশন করবে। এবং জাভা enforces strong security to make sure that Java programs arriving over the network do not damage your files or system. যদি কোনো কম্পিউটার ভাইরাস অথবা অন্য কোনো কারণে তোমার বাইট কোডে কোনো ইস্যু থাকে, সেগুলো সে হচ্ছে মানে ভেরিফিকেশন করবে। এবং ফাইনালি বাইট কোড দেখো ভেরিফায়ার প্রাইমারি মেমরি থেকে এগুলো সব ভেরিফাই করবে, ফাইনালি কি করবে, এক্সিকিউশন করবে। দি জেভিএম এক্সিকিউটস দা প্রোগ্রাম বাইট কোড। কথা বুঝতে পারছি না? এবার হচ্ছে জেভিএম মানে ক্লাস লোডার দিয়ে লোড করলো, তারপরে জেভিএম ফাইনালি বাইট কোডটা চেক করার পরে সে এক্সিকিউট করবে প্রোগ্রাম বাইট কোডস। এবং জেভিএম টিপিক্যালি এক্সিকিউটস বাইট কোডস ইউজিং এ কম্বিনেশন অফ ইন্টারপ্রেটেশন অথবা ইন্টারপ্রেটার, যেটাকে আমরা জাস্ট জেআইটি বলি, জাস্ট ইন টাইম কম্পাইলেশন। এখানে আসলে বেসিক্যালি কম্পাইলেশনও হয়, কিন্তু বেসিক্যালি ইন্টারপ্রিটেশনও বলে এটাকে। মানে বাইট কোডটা কম্পাইলেশন করে এবার এক্সিকিউটিভ ফাইল মানে আউটকামটা দেখায়। এবং এখানে জেআইটি কম্পাইলার যেটা সাধারণত হচ্ছে ওরাকলের জাভা হটস্পট কম্পাইলার যেটাকে বলে, ট্রান্সলেট দা বাইট কোডস ইনটু দা আন্ডারলাইন কম্পিউটারস মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন তোমার এই যে জেআইটি কম্পাইলার যেটা, সে কি করবে, ওই বাইট কোডটাকে কম্পিউটারের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এখন এই যে জেআইটি কম্পাইলার যে এখানে যা পাইলো, এখন এটাকে নেটিভ কোড বলতেছে কিনা আমি একটু ক্লিয়ার হইতে হবে আর কি। কথা বুঝতে পারছো কিনা? মানে আমি যে বইটা পড়ছি এখানে নেটিভ কোড বলতে মানে কিছু দেখিনি আর কি। তোমাদের নেটিভ কোড নিয়ে কে কথা বললো? স্যার আমি সিনথিয়া তাবাসসুম। তুমি এটা পাইছো কোথায়? কোথাও কোনো বইতে পাইছো? স্যার গুগলে সার্চ করেছিলাম, তখন নেটিভ কোড নিয়ে আসছিল, তখন পড়েছিলাম। আচ্ছা দেখি তাহলে আমি একটু নিজে মানে স্টাডি করে তারপর তোমার এটার মানে নেটিভ কোড রিলেটেড আরো কিছু ইস্যু থাকলে সেটা দেখবো, ঠিক আছে?
স্যার আচ্ছা, জেআরই এর মাধ্যমে তো স্যার আমরা হচ্ছে জাভা কোড এক্সিকিউশন করি, ওইটাই কি জেটিই আর জেআরই একই? জেআরই তো জাভা রান টাইম এনভায়রনমেন্ট। মানে জি স্যার, জেআরই মানে তো আমাদের জাভা জাভা রান টাইম, অ্যাপ্লিকেশন রানের জন্য সেটা দরকার হয় হ্যাঁ জেআরই। হ্যাঁ, জেআরই তো জাভা রান টাইম এনভায়রনমেন্ট। জেআরইর ভিতরেই কিন্তু আমাদের সব ফাইলগুলো থাকে, জেডিকে এর যে ফাইলগুলো, মানে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে যে জেআরই যে সফটওয়্যার লেয়ার দ্যাট রানস অন টপ অফ এ কম্পিউটার অপারেটিং সিস্টেম সফটওয়্যার প্রোভাইড দ্য ক্লাস লাইব্রেরি আদার রিসোর্স ফর স্পেসিফিক জাভা প্রোগ্রাম। এবং এখানে জেআরই জেডিকির পার্থক্য আছে। স্যার জেডিকে তো হচ্ছে একটা টুল, মানে হ্যাঁ, যে যেটা জাভা আমাদের জাভা অ্যাপ্লিকেশনকে। ডেভেলপমেন্ট টুল, আর জেআরই হচ্ছে তোমার সফটওয়্যার বান্ডেল, যেখানে জি স্যার। লাইব্রেরি ফাইলগুলো থাকে। জি স্যার। ঠিক আছে, আর দেখি তোমার নেটিভ কোড সম্পর্কে রিলেটেড যদি কিছু আমি মানে স্টাডি করে তারপর তোমার ওটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি যে স্যার কথাগুলো বললাম এই 5টি স্টেপ বোঝা গেছে কিনা? হ্যাঁ বলো। স্যার এই যে আমরা যে ভিএম গুলা ইউজ করি, তাই ভিএম গুলার কি আসলে কোনো অস্তিত্ব আছে? মানে কোথাও কি এগুলা আছে নাকি জাস্ট সফটওয়্যারের মাধ্যমে বানানো এগুলা? সফটওয়্যার মধ্যে ভার্চুয়ালি বানায়, ভার্চুয়াল মেশিন, যেটা মনে করো নিজে একটা আরেকটা মেশিন তৈরি করে আর কি। ঠিক আছে, জেভিএম, জেভিএম যেমন তোমরা হচ্ছে মানে ব্যবহার করছো কিনা, ভার্চুয়াল বক্স, কারণ লিনাক্স ওরাকলের ভার্চুয়াল বক্স ব্যবহার লিনাক্স করছে। হ্যাঁ, স্যার লিনাক্স উইন্ডোজ তো ভিএম এর মধ্যে ইউজ করে। হোস্ট এনভায়রনমেন্ট না? আমি কথা বুঝি নাই মানে আগে হচ্ছে সাদিয়া বলো। বলতেছি স্যার এই যে ভিএম মানে এটা মানে কিভাবে কাজ করে, মানে এই জিনিসটা একটু ক্লিয়ার না আর কি আমি। তুমি কি জেভিএম এ মানে ওরাকল ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল বক্স ব্যবহার করছো? না কখনো করিনি। আচ্ছা, মানে এই এটা যে হচ্ছে দেখি যে, যে বলে। মনে করো এটা একটা পাওয়ারফুল হচ্ছে x86 প্রসেসর, অথবা এটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে, মানে নিজে একটা মেশিন তৈরি করে। দ্যাট ইজ তোমার ধরো ডেস্কটপ কম্পিউটার আছে, সেখানে তোমার একটা অপারেটিং সিস্টেম আছে, তাই না? আর ধরো উইন্ডোজ 10 আছে। এখন এ কি করবে, তোমার হার্ডওয়্যার গুলোই ব্যবহার করবে, কিন্তু তার হচ্ছে নিজস্ব একটা এনভায়রনমেন্ট তৈরি করবে, মানে টোটাল হার্ডওয়্যারের যে রিকোয়ারমেন্ট, যে স্পেসিফিকেশন গুলো আছে তা সেটা নিয়ে একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি করবে। একটা ভার্চুয়াল বক্স মানে কি, একটা আলাদা মেশিন তৈরি করবে। তুমি ওই মেশিনে তোমার যে কোনো অপারেটিং সিস্টেম তুমি ইনস্টল দিয়ে মানে ওটা দেখতে পারবা, মানে তো চালাইতে পারবা আর কি, দেখতে পারবা বলতে চালাইতে পারবা। যেমন ভার্চুয়াল বক্সে তুমি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকিনটশ, সোলারিস এবং এর বিভিন্ন ভার্সন গুলো তুমি অপারেটিং সিস্টেম গুলো চালাতে পারবা। কথা বুঝতে পারছো কিনা? মানে জি ধরো স্যার। তোমার তোমার পিসিতে উইন্ডোজ 10 দেয়া আছে, কিন্তু তোমার এই পিসিতেও তো তুমি হচ্ছে উইন্ডোজ সার্ভার অথবা তোমার হচ্ছে ধরো লিনাক্স লিনাক্স চালাইতে অথবা পারবো। ডস তুমি চালাতে পারবা। কিন্তু ভার্চুয়াল বক্সটা হচ্ছে যে আমি ভার্চুয়ালি মানে আমার মেন অপারেটিং সিস্টেম কোনো কিছু চেঞ্জ না করে, আমি ভার্চুয়াল সফটওয়্যারটা, ভার্চুয়াল বক্সটা ইনস্টল করে আমি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে আমি ফুল পিসির যে কনফিগারেশন আছে সেখানে আমি র্যাম নিতে পারবো, সেখানে আমি ধরো হার্ড ডিস্কের একটা স্পেস নিতে পারবো, নিয়ে আমার আলাদা একটা মেশিন তৈরি করে ফেলবো, আলাদা একটা পিসি তৈরি করব। কিন্তু সেটা আসলে ভার্চুয়ালি। কথা বুঝতে পারছো কিনা? মানে সফটওয়্যারের মাধ্যম দিয়ে মেশিন তৈরি করা, এক কথায় হচ্ছে এটা। জি স্যার। আচ্ছা, এখন জাভার যে 5টা স্টেপ সেটা এখন ক্লিয়ার হলো কিনা তোমাদের? দেখো, কারো কোনো ইস্যু আছে? আমি ক্লিয়ার করতে পারলাম কিনা তোমাদের দেখো। ঠিক আছে, এবং এখানে আরো কিছু ইস্যু আছে, যে when the java jvm encounters this compiled parts again, the faster machine language code execute। যখনই jvm এর কাছে তোমার বাইট কোড আসবে তখন কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে ফাস্টার হয়ে যাবে। এবং জাভা প্রোগ্রামস গো থ্রু টু কম্পাইলেশন প্রসেস, একটা হচ্ছে তোমার jvm এ একটা কম্পাইলেশন হয়, আর একটা হচ্ছে প্রথমে সোর্স কোডকে কম্পাইল করে। এগুলো হচ্ছে মানে জাভা রিলেটেড ইস্যু। এবং সোর্স কোড ইজ ট্রান্সলেটেড ইনটু বাইট কোডস ফর প্রবাবিলিটি অ্যাক্রস জেভিএম। আবার সেকেন্ডলি তোমার হচ্ছে ডিউরিং এক্সিকিউশন দি বাইট কোডস আর ট্রান্সলেটেড ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ এবং ফর দ্য অ্যাকচুয়াল কম্পিউটার হুইচ প্রোগ্রাম এক্সিকিউটস। তো দুইটা এখানে তোমার হচ্ছে কম্পাইলেশন হয়, এবং এই কাজটা এক্সিকিউটটা যেটা করে এটা টোটালি জাভা ভার্চুয়াল মেশিনটা করে। ঠিক আছে, এবং এইখানে যে ইরর গুলো থাকে, যেমন তোমরা যদি ডিভিশন বাই জিরো অ্যাজ এ প্রোগ্রাম রানস, দে আর কল রান টাইম ইরর, এই ধরনের যদি কোনো ইরর থাকে, অথবা এক্সিকিউশন টাইম ইরর, যদি কোনো কিছু ডিভিশন বাই জিরো করো, অথবা ফ্যাটাল রান টাইম ইররস বলে, কজ প্রোগ্রামস টু টার্মিনেট ইমিডিয়েটলি উইদাউট হ্যাভিং সাকসেসফুলি পারফর্ম দেয়ার জবস, অথবা নন ফ্যাটাল রান টাইম ইরর আছে। এগুলো হচ্ছে জাভার প্রোগ্রামিং এর ইরর। আচ্ছা, এটা গেল হচ্ছে জাভার প্রোগ্রামিং, আমি বেশ কিছু কথাবার্তা বললাম। এখন আসো
আমরা যেখানে ছিলাম এখন এই এই যে প্রোগ্রামটা আমরা সেভ করছি বা আমরা যে প্রোগ্রামটা লিখছি ফিগার 2.1 এটা হচ্ছে ডেটেলের বই চ্যাপ্টার 2। তো এই প্রোগ্রামটা আমরা ওয়েলকাম 1.java আমরা কিছু কমেন্টস লিখছি 1 2 হচ্ছে কমেন্টস লাইন, 3 নাম্বার হচ্ছে স্পেসিং, 4 হচ্ছে পাবলিক ক্লাস যেখানে আমাদের ক্লাস নেম হচ্ছে ওয়েলকাম যার প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। এরপরে 5 হচ্ছে আমাদের ব্লকের ফার্স্ট থার্ড ব্র্যাকেট এবং প্যারেনথেসিস যেটাই বলো। 6 হচ্ছে তোমার মেইন মেথড, এখান থেকে আমার মেইন মেথড মানে জাভা অ্যাপ্লিকেশনের এক্সিকিউশনটা শুরু হয় বেসিক্যালি, এবং যেখানে আমাদের কিছু কিওয়ার্ড আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড এবং মেইন স্ট্রিং আর্গুমেন্টস। আর এর ভিতরে একটা মেথড আছে যেটাকে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, যেটা আবার এর একটা ব্লক আছে এবং এটা হচ্ছে এন্ড এন্ড মেথড, মানে মেইন মেথডটা আবার হচ্ছে শেষ হয়েছে আবার ক্লাসের শেষ হয়েছে। এগুলো হচ্ছে বেসিক্যালি সিনট্যাক্স। তো এখানে যদি একটু আমরা দেখি কমেন্ট লাইন তো নরমালি আমি কতদিনই কথা বলছি ডবল স্ল্যাশ দিয়ে একটা লাইন করতে পারো, আর স্টার স্ল্যাশ স্টার এবং লাস্টে স্টার স্ল্যাশ দিয়ে তুমি মাল্টিপল লাইন করতে পারো। এই লাইনগুলো হচ্ছে অল টেক্সট বিটুইন দ্য ডিলিমিটার ইজ ইগনোরড বাই দ্য কম্পাইলার। কম্পাইলার আসলে বেসিক্যালি এগুলো কোনো কম্পাইলেশন করে না, কোনো এরর থাকলেও বা কোনো কিছু থাকলে এগুলো তার মানে কাছে কোনো বিষয় না। আর জাভা ডক কমেন্টস একটা থাকে, এটা দিয়ে তোমার ডিলিমিটেড বাই এটা দিলে জাভা ডক কমেন্টস, এটা হচ্ছে কম্পাইলার প্রোগ্রাম মানে ইগনোর করে আর কি। স্যার জাভা ডক কমেন্ট আর ব্লক কমেন্ট কি একই, মানে একই ধরনের? জাভা ডট বুঝি নাই তো। জাভা ডক কমেন্টস আর ব্লক কমেন্টসটা এটা কি একই ধরনের কাজ করে? একই ধরনের কাজ করে, বাট হচ্ছে তোমার হচ্ছে এটার ইটা হচ্ছে আলাদা, মানে সিনট্যাক্সটা আলাদা। এখানে দেখো স্টার ডবল স্ল্যাশ দিয়ে দুইটা স্টার, আর অপরদিকে ট্র্যাডিশনাল কমেন্ট যেটা মানে ব্লক কমেন্ট যেটা স্ল্যাশ দিয়ে স্টার তারপরে স্টার দিয়ে স্ল্যাশ, একটাতে দুইটা একটা হচ্ছে একটা, প্রথমে স্টার্টিং আর কি। জি স্যার। তাছাড়া বেসিক্যালি পার্থক্য নেই আর কি। জি স্যার। সিনট্যাক্স এরর বা কম্পাইল এররস বা কম্পাইল টাইম এররস কম্পাইলেশন এরর সব একই জিনিস, যেগুলো জাভা কম্পাইল করার সময় যে এরর গুলো পাই। যদি সিনট্যাক্সের কারণে কোনো এরর থাকে, জাভার যে রুলস গুলো আছে সেগুলোর কারণে যদি কোনো এরর থাকে। আর কমেন্টস লেখা আসলে বেসিক্যালি একটা ভালো অভ্যাস যদি কেউ লিখতে চাও, মানে এটা তোমরা যখন সফটওয়্যার ফার্মে জব করবা তখন এটার প্রত্যেকটা ডকুমেন্টেশন বা কমেন্টস তোমাকে লিখতে হবে আর কি। এটা হচ্ছে প্রথম থেকে অভ্যাস করা ভালো, তাহলে তোমার ইগুলো বুঝতে পারবা আর কি যে কোন লাইন কোনটা কাজ করছে। যখন সফটওয়্যার ফার্মে জব করবা তখন দেখা যাচ্ছে তুমি 1 বছর পরে জব ছেড়ে দিলে আরেকজন ওইটা মানে আসে যেতে বুঝতে পারে আর কি। এটা ভালো প্র্যাকটিস আর কি। আর এরপরে দেখো ব্ল্যাঙ্ক লাইনের কিছু ইস্যু বলছে, ব্ল্যাঙ্ক লাইন মানে প্রোগ্রামটা ভালো দেখা যায় বা গেট আপ সেট আপ ভালো আর কি, তাছাড়া এর কোনো ইস্যু নাই। আর এরপরে আসো ক্লাস ডিক্লারেশন, যেটা বলছে যে পাবলিক ক্লাস ওয়েলকাম 1, ঠিক আছে। তো এটার মূল ইস্যু হচ্ছে যে এভরি জাভা প্রোগ্রাম কনসিস্ট অফ অ্যাট লিস্ট ওয়ান ক্লাস দ্যাট ইউ ডিফাইন, মানে কোনো জাভা প্রোগ্রাম রান করতে হলে অ্যাট লিস্ট তোমার একটা ক্লাস লাগবেই, এরপরে মাল্টিপল ক্লাস থাকতে পারে। এবং ক্লাসটা হচ্ছে বেসিক্যালি একটা কিওয়ার্ড এবং ইন্ট্রোডিউস এ ক্লাস ডিক্লারেশন এন্ড ইজ ইমিডিয়েটলি ফলোড বাই দ্য ক্লাস নেম, এবং ক্লাসের পরে বেসিক্যালি ক্লাস নেমটা থাকে। জাভা যখন কম্পাইল করে তখন বুঝতে পারে যে মানে ক্লাস পাইলে মনে করবে যে এর পরের ওয়ার্ডটাই হচ্ছে তার ক্লাস এই প্রোগ্রামের। আর কিওয়ার্ড হচ্ছে বেসিক্যালি রিজার্ভ ওয়ার্ড, যেটা জাভা এবং অলওয়েজ স্পেলড উইথ অল লোয়ার কেস লেটার, এটা হচ্ছে রুলস। তোমরা সিতে এগুলো সব পড়ে আসছো, আমি জাস্ট বলে যাচ্ছি আর কি। মানে কিওয়ার্ড, তারপরে তোমার কিওয়ার্ডের কিছু ডেফিনেশন এই ছিল, রুল ছিল। আর যখন আমরা ফাইল নেম পাবলিক ক্লাস দিব, পাবলিক ক্লাসের পরে যে ক্লাসটার নেম হবে, বেসিক্যালি পাবলিক ক্লাস মাস্ট বি প্লেসড ইন এ ফাইল দ্যাট হ্যাজ এ ফাইল নেম অফ দ্য ফর্ম ক্লাস নেম ডট জাভা। দ্যাট মিন্স নেমটা হইতে পারে ফার্স্ট লেটার ক্যাপিটাল এবং পরে যদি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল দিয়ে শুরু করার রুলস আর কি বেসিক্যালি। সো ক্লাস ওয়েলকাম যদি একটা ওয়ার্ড হয় তাহলে ওয়েলকামের ডব্লিউ হচ্ছে ক্যাপিটাল হবে আর কি। এবং ফাইল নেমটা অবশ্যই সেভ করতে হবে welcome1.java দিয়ে। আচ্ছা, কম্পাইলেশনে একটা এরর আসতে পারে যদি ইফ পাবলিক ক্লাস ফাইল নেম ইজ নট এক্স্যাক্টলি সেম নেম অ্যাজ দ্য ক্লাস নেম। কথা বুঝতে পারছো? তুমি যে ক্লাস ডিক্লেয়ার করছো সেই নামটা যদি তোমার ফাইলের নেম না হয়, না নিয়ে সেভ করো, তাহলে একটা কম্পাইলেশন এরর আসতে পারে। তারপরে ক্লাস নেম এন্ড আইডেন্টিফায়ার, এখানে কিছু মানে কনভেনশন আছে, যেমন স্যাম্পল ক্লাস নেম, স্যাম্পলের এস বড় হাতের, ক্লাসের সি বড় হাতের, এন এর হচ্ছে এন বড় হাতের। আর এদেরকে আইডেন্টিফায়ার বলে, ক্লাস নেম ইজ অ্যান আইডেন্টিফায়ার বেসিক্যালি। আর এখানে সিরিজ অফ ক্যারেক্টার থাকতে পারে, বাট আন্ডারস্কোর ডলার সাইন দ্যাট ডাজ নট বিগিন উইথ ডিজিট ডাজ নট কন্টেন স্পেসেস। তারপরে জাভা ইজ কেস সেনসিটিভ, যেমন আপার কেস লোয়ার কেস লেটার আর মানে ডিস্টিংক্ট, সো A1 আর ক্যাপিটাল A1 আর ডিফারেন্ট, বাট বোথ ভ্যালিড আইডেন্টিফায়ার্স।
তারপরে ক্লাস বডি লেফট ব্র্যাকেট দিয়ে শুরু হবে এবং বিগিনস অফ দ্য এভরি ক্লাস ডিক্লারেশন এবং রাইট দিয়ে শেষ হবে। তারপরে তোমার এগুলো জাস্ট পড়বা সিনট্যাক্স এরর। যদি ম্যাচিং পেয়ার দেখবা যে ব্র্যাকেটের ম্যাচিং পেয়ার না থাকে তাহলে একটা এরর দেখাতে পারে। তোমার ধরো 3টা 4টা ধরো ফার্স্ট প্যারেনথেসিস বের করছো, ব্র্যাকেট বের করছো, এন্ডিং নাই, তাহলে সেখানে এরর দেখাবে আর কি। আচ্ছা, ইনডেন্ট করা যায় অনেক ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে ইনডেন্ট করে প্রোগ্রাম লিখলে ভালো আর কি, যেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাস, আমরা পাবলিক ক্লাস দেখলাম। পাবলিকের ভিতরে আবার হচ্ছে মেথড থাকে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গুমেন্ট, এটা হচ্ছে দিস ইজ কল্ড মেথড। আমরা সি তে যেটা করছি ফাংশন, ফাংশনেরও যে কাজ মেথডেরও সেম কাজ। এবং এখানে এই মেথডটা হচ্ছে পাবলিক। আমরা পাবলিক প্রাইভেট এগুলো নিয়ে মানে বেশ কিছু ডিসকাশন আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, তখন এগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো ইনিশিয়ালি এগুলো হচ্ছে পাবলিক এবং স্টার্টিং পয়েন্ট অফ এভরি জাভা অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন, মানে এখান থেকে জাভার এক্সিকিউশনটা শুরু হবে। এবং প্যারেনথেসিস আফটার দ্য আইডেন্টিফায়ার মেইন ইন্ডিকেট দ্যাট ইট হ্যাজ এ প্রোগ্রাম বিল্ডিং ব্লক কল্ড এ মেথড, এটাকে একটা মেথড বলে এবং এই মেথডটার নাম হচ্ছে মেইন মেথড। আর জাভা ক্লাস ডিক্লারেশন নরমালি কন্টেন ওয়ান অর মোর মেথডস, একটা ক্লাসের ভিতরে ওয়ান অর টু মেথড বা অনেক মেথড থাকতে পারে। এবং মেইন মাস্ট বি ডিফাইন্ড অ্যাজ শোন, মেইন যেভাবে উপরে দেয়া আছে এইভাবে ডিফাইন করতে হবে, আদারওয়াইজ দি জেভিএম উইল নট এক্সিকিউট দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে, মানে মেইন মেথডটাকে স্মল লেটার এভাবে ডিক্লেয়ার করতে হবে। তার ডিক্লারেশন হচ্ছে স্ট্রিং টাইপের হবে এবং তার ভিতরে আর্গুমেন্ট থাকবে। আর methods perform task and can return information when they complete their task। তো এই মেইন যে মেথডটা, এই মেথডটা সবসময় প্রোগ্রাম মানে তার লাস্ট স্টেটমেন্টে যাওয়ার পরে সে প্রোগ্রাম থেকে যা পাবে সেটাকে রিটার্ন করবে, মানে যাই যে কোনো মেথড সবকিছু কিছু একটা রিটার্ন করবে। তা আমরা যখন ভয়েড কিওয়ার্ড দিচ্ছি তার মানে বলতেছি যে ইন্ডিকেট দ্যাট দিস মেথড উইল নট রিটার্ন এনি ইনফরমেশন। ভয়েড দ্বারা হচ্ছে নাল, বা বলে দেওয়া যে তোমাকে কিছু রিটার্ন করতে হবে না। ঠিক আছে, যেমন কতদিন তোমাদের যে ওয়ার্কশপে যেটা দেখালো যে আমরা মেন ফাংশন আছে, তারপরে আবার হচ্ছে সাব ফাংশন ডিক্লেয়ার করছে, তখন ওখান থেকে রিটার্ন করতেছে, ওই রিটার্ন ভ্যালু আবার হচ্ছে এদিকে কাজ করতেছে। ফাংশন সাধারণত সবকিছু একটা কিছু রিটার্ন করতে চাই, সেই রিটার্নের মাধ্যমে একটা যে কোনো আর্গুমেন্ট অথবা কনস্ট্যান্ট যেটাই আমি পাসিং করতে চাই, এগুলো আরো পরে ডিটেলস আছে। আচ্ছা, ইনডেন্টের কথা বললাম, ইনডেন্ট মানে হচ্ছে সাজানো বা গোছানো, এগুলো তো অ্যাজ ইউজুয়াল। বডি অফ দ্য মেথড ডিক্লারেশন, এরপরে ইনক্লোজড ইন মেথডটা হচ্ছে লেফট এবং রাইট ব্র্যাকেটের ভিতরে থাকবে এবং স্টেটমেন্টটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। এখানে ওয়েলকাম টু জাভা প্রোগ্রাম, এই স্টেটমেন্টটা আমরা ডবল কোটেশনের ভিতরে যা থাকে সেটা তো স্ট্রিংটা প্রিন্ট দিচ্ছি এবং এই স্টেটমেন্টটা বেসিক্যালি ইনস্ট্রাক্ট দ্য কম্পিউটার টু পারফর্ম অ্যান অ্যাকশন। সেই অ্যাকশনটা কি, যে ডিসপ্লে দ্য ক্যারেক্টার কন্টেন্ট বিটুইন দ্য ডবল কোটেশন মার্কস, মানে ডবল কোটেশনের ভিতরে যা আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের কাজটা হচ্ছে এটা আমার আউটপুট কনসোলে হচ্ছে দেখানো আর কি। এবং দি কোটেশন মার্কস এন্ড দ্য ক্যারেক্টারস বিটুইন দেম আর কল স্ট্রিং, যেটা আমি আগে বললাম স্ট্রিং ক্যারেক্টার স্ট্রিং অথবা স্ট্রিং লিটারাল যেটাই বলো। আর এর ভিতরে যদি কোনো হোয়াইট স্পেস থাকে, ইন স্ট্রিংস আর নট ইগনোরড বাই দ্য কম্পাইলার। আর স্ট্রিংস ক্যান নট স্প্যান মাল্টিপল লাইনস অফ কোড। ঠিক আছে, স্ট্রিং ক্যান নট স্প্যান মাল্টিপল লাইনস অফ কোড, এটা আমি আরো দেখাবো যে স্ল্যাশ এন দিয়ে আমরা নতুন লাইন করে করে সেটা দেখাতে পারে। আর এখানে ডট প্রিন্ট লাইন হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন হচ্ছে আমরা যে প্রিন্ট অফ এর কাজটা করতাম সেই কাজটাই হচ্ছে প্রিন্ট লাইন, মানে হচ্ছে প্রিন্ট নিউ লাইন। বেসিক্যালি ওয়েলকাম টু জাভা প্রোগ্রাম, আবার নিচে যদি ওয়েলকাম টু জাভা প্রোগ্রাম লিখি তাহলে পরের লাইন থেকে অটোমেটিক্যালি শুরু হবে, যেটা এখানে একটা প্রোগ্রাম আছে আর কি দেখাবো। এখানে সিস্টেম ডট আউট এটা হচ্ছে একটা অবজেক্ট, মানে সিস্টেম ডট আউট হচ্ছে একটা অবজেক্ট, যে স্ট্যান্ডার্ড আউটপুট অবজেক্ট। পরের লাইন থেকে শুরু, সরি বলো, পরের লাইন থেকে শুরু হয় বলতে বুঝি নাই স্যার। এই যে প্রিন্ট এলএন আছে না, প্রিন্ট এলএন জি মানে স্যার। হচ্ছে নতুন লাইন। ধরো ওয়েলকাম টু জাভা প্রোগ্রাম, এটা দেখাচ্ছি তোমার, জি স্যার। এই যে তার এখানে মানে দেখো স্যার আমরা সিতে এই যে ব্যাকস্ল্যাশ এনটা দেই সেইটার দেওয়া দরকার নেই এখানে। না, এখানে যদি প্রিন্ট লাইন লেখো, যেমন এখানে দেখো কি কথা বলছে। আচ্ছা, এখানে দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, যদি এইটুক লেখো তাহলে ওয়েলকাম টু। ঠিক আছে, জি স্যার। আচ্ছা যেহেতু আমি প্রিন্ট এলএন দেইনি, লাইন দেইনি, তখন কি করবে, জাভা প্রোগ্রামিং একসাথে লিখে দিছে, দেখছো? ঠিক আছে, আচ্ছা স্যার। জি স্যার, কিন্তু বুঝতে যদি পারছি। তুমি এখানে প্রিন্ট এলএন লিখতা তাহলে ওয়েলকাম একটা লাইনে হতো প্রিন্ট, আর ওয়েলকাম টু একটা লাইনে হতো, জাভা প্রোগ্রামিং আরেকটা লাইন। বুঝতে আচ্ছা পারছো? স্যার। জি স্যার। সিম্পল ইস্যু আর কি। আচ্ছা, এখানে কত দূর ছিলাম যেন?
আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট হচ্ছে একটা অবজেক্ট, স্ট্যান্ডার্ড আউটপুট অবজেক্ট, স্ট্যান্ডার্ড ইনপুট অবজেক্ট, এগুলো হচ্ছে জাভার বিল্ট ইন ফাংশন, ঠিক আছে? এবং অ্যালাউ জাভা টু ডিসপ্লে ইনফরমেশন ইন দ্য কমান্ড উইন্ডো ফ্রম হুইচ ইট এক্সিকিউটস। যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন মেথড, এই অবজেক্টের প্রিন্ট লাইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেথড, অবজেক্টের মেথড আর কি। ডিসপ্লে কি করবে, প্রিন্ট লাইনে মেথডের কাজটা হচ্ছে লাইন অফ টেক্সট ইন দা কমান্ড উইন্ডো। যেমন আমরা প্রিন্ট অফে যে কাজটা করছি, প্রিন্ট অফ তো ওয়ান কাইন্ড অফ বিল্ট ইন ফাংশন, তাই না? মনে আছে কিনা? মনে আছে? জি স্যার, লাইব্রেরি ফাংশন, হ্যাঁ, প্রিন্ট অফ তো ওয়ান প্রিন্টএফ, কাইন্ড অফ স্ক্যানএফ। বিল্ট ইন ফাংশন আর কি, জি বা স্যার। লাইব্রেরি ফাংশন যেটাই বলো, যেটার আছে ইনক্লুড html.h বা conio.h তার হেডার ফাইল ছিল, ঠিক আছে? জাভাতে এখনো জাস্ট ডাইরেক্টলি ডিক্লেয়ার করলে হয় যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন মেথড, এবং এর কাজটা হচ্ছে উইচ ডিসপ্লে অর প্রিন্টস এ লাইন অফ টেক্সট ইন দা কমান্ড উইন্ডো। এবং দি স্ট্রিং ইন দা প্যারেনথেসিস, স্ট্রিং ইন দা প্যারেনথেসিস মানে ওর ভিতরে যা ডবল কোটেশন দিয়ে যা আছে, দি আর্গুমেন্ট টু দা মেথড, এবং পজিশন দা কার, এই যে এই কথাটাই বলছে, এই প্রিন্ট এলএন হচ্ছে পজিশন দা আউটপুট কার্সর এট দা বিগিনিং অফ দা নেক্সট লাইন ইন দা কমান্ড উইন্ডো, ঠিক আছে? আমি যেটা বললাম, প্রিন্ট লাইন হচ্ছে নতুন লাইনে চলে যাবে, পরের লাইন মানে প্রথম থেকে শুরু হবে আর কি, মানে ওখান থেকে প্রিন্ট করবে না। এবং মোস্ট স্টেটমেন্টস এন্ড উইথ এ সেমিকোলন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের এক্সপ্লেনেশন আর কি। এবং কম্পাইলিং ইরর জাভা প্রোগ্রাম, এটা তো আমরা অলরেডি দেখছি, আমরা ইক্লিপসে দেখছি এবং ইসেও দেখছি। এগুলো হচ্ছে তোমার কমন প্রোগ্রামিং ইরর, এগুলো একটু পড়ে দেখবা কি বলছে। এটা লাগবে না, এই পেজ লাগবে না। আচ্ছা, ক্লাস পত্র এগুলো অনেক সময় দরকার হয়, যদি তুমি মানে কমান্ড লাইন দিয়ে প্রোগ্রাম করতে চাও তাহলে এগুলো দরকার হয় আর কি। এই যে এখানে যেটা করছে দেখো, এই চ্যাপ্টারটার এই প্রোগ্রামটা রান করছে ওয়েলকাম ওয়ান ডট জাভা, প্রথমে জাভা কম্পাইলার দিয়ে, মানে তুমি কমান্ড প্রম্পটে এইভাবে কমান্ড লিখো জাভা কম্পাইলার ওয়েলকাম ওয়ান ডট জাভা, যে লোকেশনে তোমার ওই ফাইলটা আছে সেই লোকেশনে সি তে ঢুকতে হবে। তোমরা তো ডস কমান্ড পারো না? পারো? না স্যার। কি বলো? সিএমডি লিখলে তো ডস কমান্ডে চলে যাবে, তাই না? হ্যাঁ, এটা পারি, এটা পারি, পারি। আচ্ছা, এখানে আমি ধরো সবুজের ভিতরে কি কি ফাইল আছে আমি ডিরেক্টরি দেখলাম। আমাদের এখানে ওয়ার্ক স্পেস ছিল, আমি ধরো ওই প্রোগ্রামটা রান করব। দেখো এই যে ওয়ার্ক স্পেস আছে না, তাহলে সিডি ওয়ার্ক স্পেস ট্যাব দিলে চলে আসলো, আমি ওয়ার্ক স্পেসে ঢুকলাম, এখানে ডিরেক্টরিতে ঢুকলাম, সিডি ডেমোর ভিতরে ঢুকলাম, ঠিক আছে? বিআইআর, এখানে দেখো তো মানে আমার সোর্স ফাইল কটা, এসআরসি সোর্স ফাইল, তাহলে সিডি এসআরসি, ঠিক আছে? এখানে ডিআর, এখানে দেখো তো আমার কি কি ফাইল আছে, সোর্স ফাইলের ভিতরে কোনো ফাইল নেম আছে? ডেমো সোর্স, আমি বেরোয় একটু দেখতে যাচ্ছি, ও সরি, আচ্ছা সিডি ইউজার, আচ্ছা ডিআর দিছি, সবুজ, আচ্ছা চ্যাপ্টার 1 এর ভিতরে ঢুকি। আচ্ছা, ওই জাভা প্রোগ্রামটা আগে সেভ করে আসতে হবে আর কি, আমি মনে হয় স্যার, ওয়ার্ক স্পেসের পর ইউজার ছিল না, মানে না, না,
ইউজার তারপরে ওয়ার্ক স্পেস ছিল না, এরকম একটা কিছু ছিল না? না না, না হলে তো ঢুকতো না আর কি। আচ্ছা, এই নামে কি কোনো প্রোগ্রাম নাই নাকি? আচ্ছা দেখে আসি একটু। এটা দেখো আর কি, এটা ইউজার, সবুজ, ওয়ার্ক স্পেস, ডেমো সোর্স। ও ডেমো সোর্স ডেমো, আচ্ছা আচ্ছা বুঝছি। আরো ঢুকতে হবে আর কি। ওয়েলকাম ডট জাভা, এর ভিতরে সিডি এস আর সি ও ডেমো নামে আরেকটা ফোল্ডার আছে, ঠিক আছে। ডিআইআর, এইখানে দেখো ওয়েলকাম ডট জাভা আছে, তাই না? এখন জাভা কম্পাইলার যদি আমি কমান্ড প্রম্পটে চালাইতে চাই, তাহলে জাভা সি, ঠিক আছে। এখন তুমি হচ্ছে তোমার দাও, ওয়েলকাম ডট জাভা। আমি একটু দেখি। আচ্ছা, নরমালি তো এই যে আরেকটা কে যেন জেআরই এর কথা বললে, দেখো বেসিক্যালি প্রোগ্রামটা কোথা থেকে রান হচ্ছে, ওইখান থেকে ঢুকে রান করতে হবে। সি প্রোগ্রাম ফাইল জাভা, আচ্ছা জেআরই এত বিন এর ভিতরে যাইতে হবে, জাভা এক্সিকিউট। আচ্ছা, ওই নোটপ্যাড যে আমি একটু পরে দেখাবো, মানে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না আর কি, কারণ আমার আর একটু দেখতে হবে আর কি, মেশিন মনে হয় মানে এই যে কনফিগারেশন ঠিক করতে হবে আর কি। তো এইখানে দেখো যে জাভা কম্পাইলার দিয়ে আমি রান করে আমি কি পাইলাম, যে কোনো একটা আউটপুট পাইলাম। এখন আমি যদি এখানে যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, জাস্ট এগুলো একবার দেখলেই পারবা। ধরো দুইটা লাইন অটোমেটিক্যালি দেখছো তোমরা, প্রিন্ট লাইন নিউ লাইন স্ল্যাশ এন দিলে তারপরে কিন্তু পরের লাইন আসার কথা, তাই না? আমার কথা বুঝছো কিনা? কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এটা তেমন ইস্যু না আর কি। আর যদি তুমি এখানে শুধু মানে প্রিন্ট দাও, সাপোজ এখানে প্রিন্ট দাও, তাহলে কি হয় দেখো, এই দেখো দুইটা একসাথে লেগে গেছে। কথা বুঝতে পারছো? তোমরা তো প্রিন্ট ট্যাব দিও, আবার আমরা যদি প্রিন্ট ট্যাব দিয়ে কাজ করি তাহলে হচ্ছে মানে এখানে তোমার ফরম্যাট স্পেসিফায়ার যেটা বলে, তোমাদের মনে আছে কিনা, ফরম্যাট স্পেসিফায়ার বলে আর কি। যেমন সেটা নেক্সট ইসে আছে, যেমন system.out.print সেটা হচ্ছে ডিসপ্লে স্ট্রিং, আনলাইক প্রিন্ট লাইন, প্রিন্ট ডাজ নট পজিশন ইন দ্য কার্সর, যেটা আমি দেখালাম এই প্রোগ্রামটাই সেটাই দেখাইছে। আর যদি ব্যাকস্ল্যাশ দাও, প্রিন্ট লাইনের ভিতরে যদি ব্যাকস্ল্যাশ দাও, তাহলে যদি এইভাবে স্ল্যাশ এন দাও, তাহলে দেখবা যে প্রত্যেকটা নিউ লাইন দিয়ে শুরু হয়েছে। কথা বুঝতে পারছো কিনা? এগুলো জাস্ট হচ্ছে শোয়িং আর কি। এটা দেখবা যে তোমাদের আগের প্রোগ্রামের যে লাইনগুলো সাজাইতে বলছে না, ওর ভিতরে এক্সারসাইজের ভিতরে এগুলো লাগবে। আমি সেই জন্য এগুলো দেখাচ্ছি যে system.out.print লাইন মানে হচ্ছে এর ভিতরে স্ল্যাশ এন এগুলো দিলে প্রত্যেকটা নতুন লাইন থেকে, প্রত্যেকটা ওয়ার্ড নতুন লাইন থেকে শুরু হয়েছে আর কি। আর স্ল্যাশ এন স্ল্যাশ টি স্ল্যাশ আর ডবল স্ল্যাশ এগুলো স্যার সব, কথা তো আসছে না স্যার, স্যার কথা আসছে না। সরি কথা বোঝা যাচ্ছে না? না স্যার, এটা এটা আরেকবার বুঝাই দেন স্যার। আচ্ছা, আমার অডিও অফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখো,
এই যে এইখানে যেটা আসছে যে তোমাদের যে মানে এক্সারসাইজ দিছি না চ্যাপ্টার 1 এর, এখানে বেশ কিছু এক্সারসাইজ আছে যেখানে তোমার স্ল্যাশ এন স্ল্যাশ মানে এই ধরনের সাজাইতে হবে আর কি, যেটা দ্বারা শুধুমাত্র সাজানো ক্যারেক্টার গুলো সাজানো বা স্ট্রিংটা সাজানো। সেক্ষেত্রে যদি মানে পরের লাইনে তুমি যেতে চাও তাহলে স্ল্যাশ এন দিয়ে তুমি হচ্ছে মানে এই ওয়েলকামের পরে টু ওয়ার্ডটা পরের লাইনে চলে যেতে পারো। এগুলো জাস্ট সিনট্যাক্স আর কি, আর কিছু না। তো এখানে স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন হবে, হরিজন্টাল ট্যাব দিতে হবে টি দিলে, স্ল্যাশ আর দিলে ক্যারিজ রিটার্ন অথবা ডবল স্ল্যাশ। তো এগুলো তো তোমরা মনে হয় সি তে করার কথা অলরেডি, আমি জানি না তোমরা করছো কিনা। আবার স্ল্যাশ দিয়ে কোটেশন দিলে কোটেশনটাই শো করবে আর কি, কথা বুঝতে পারছো কিনা? যেমন এখানে কি দিছে, দুই পাশে স্ল্যাশ দিছে, বেসিক্যালি এখানে শো করার কথা ডবল কোটেশনের ভিতরে যা থাকবে টোটালটুকু শো করবে। তো এখানে দেখো যে এটা দিলে ডবল কোটেশন ইউজ টু প্রিন্ট এ ডবল কোট ক্যারেক্টার। যদি কোনো কিছু ডবল কোটে তুমি দেখাইতে চাও, মনে করো যে আমি এটাকে ডবল কোটে দেখাইতে চাই, মানে ডবল কোট দিয়ে দেখাইতে চাই। আচ্ছা এখানে কি বললাম, এখানে স্পেস হয়নি আর কি, দুইটা হয়েছে বেসিক্যালি। দেখি কি এরর বলে আর কি। আচ্ছা এখানে এখন এরর আছে, যদি দুইটা ডবল কোটেশন দিতে চাও, যেটা সিনট্যাক্স যেটা দেখলাম আর কি, দ্যাট মিন্স সিনট্যাক্স এই সিনট্যাক্সই ব্যবহার করতে হবে। দেখো এখন কি এরর বলে, কমপ্লিট ইনস্টল। আচ্ছা কি বলে, কমপ্লিট মেথড ইনোভেশন। স্যার ওই ব্যাকস্ল্যাশ আগে দিয়ে ফেলছেন স্যার। আচ্ছা এটা হচ্ছে পরে হবে আর এটা হচ্ছে আগে হবে আর কি। জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস দেখো, যদি কোনো ইরর থাকে, দেখো তো এখানে কি ইরর ছিল, এখানে কিন্তু লাল এই যে সিম্বল আসবে, দেখছো? মানে এটা হচ্ছে আইডি তে এগুলো পাবা আর কি। কোথায় ইরর আছে সেটা ইনসার্ট মিসিং কোটেশন, তোমাকে বলতেছে যে এখানে একটা কোটেশন ইরর আছে, ঠিক আছে? এখন কোনো ইরর আছে? দেখো এখন রান করো, কথাগুলো বুঝতে পারছো কিনা? আচ্ছা এরপরে যদি তুমি এই যে সির মতো যেভাবে যে পার্সেন্ট ডি তারপরে তোমার পার্সেন্ট এফ দিয়ে যদি স্পেসিফাই করতে চাও, তাহলে সেক্ষেত্রে প্রিন্ট অফ লিখতে হবে, যেটা আমরা এফ মিন্স ফরম্যাটেড, ডিসপ্লে ফরম্যাটেড ডাটা, পার্সেন্ট ডি পার্সেন্ট এফ দিয়ে তুমি হচ্ছে লিখলে হচ্ছে এগুলো মানে ই টাইপের ডাটা আসবে আর কি। দ্যাট মিন্স পার্সেন্টেজ দিলে তোমার হচ্ছে স্ট্রিং, এগুলো তোমরা সি তে ব্যবহার করছো। যেমন এখানে দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অফ স্ল্যাশ স্ল্যাশ এস স্ল্যাশ তারপরে তোমার মানে সরি পার্সেন্টেজ এন সরি এন পার্সেন্টেজ এন ওয়েলকাম টু জাভা প্রোগ্রাম। দেখো এখন কি বলছে, ওই একই কাজ, দেখো ওয়েলকাম টু জাভা প্রোগ্রাম। এগুলো জাস্ট আর কিছু না, জাস্ট হচ্ছে এগুলো ব্যবহার আর কি, মাল্টিপল লাইনস উইথ মেথড সিস্টেম ডট আউট ডট প্রিন্টেড। আচ্ছা এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে তোমার ডাটা টাইপ আছে, হোল নাম্বারস লাইক এত, ইন্টিজার বা ফ্লোট ভেরিয়েবল, এগুলো তো সবই তোমরা হচ্ছে এই করছো। আচ্ছা এখন আসো, এতক্ষণ পর্যন্ত যা করলাম আমরা জাস্ট কিবোর্ড থেকে টাইপ করে, যেটা হচ্ছে প্রিন্ট মানে আমরা লিখে রাখছিলাম সেটাই আমি প্রিন্ট করলাম। এখন কোনো কিছু যদি আমি কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই, সেটার জন্য আবার হচ্ছে আমাকে মেথড ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? সেটার মেথডটা কি, যে প্রথমে আগে হচ্ছে তোমার একটা মানে মানে কি বলে প্যাকেজ এখানে করতে হবে, প্যাকেজ এখানে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? অ্যাডিশন প্রোগ্রাম দ্যাট ইনপুটস টু নাম্বারস দ্যাট ডিসপ্লে উইথ देयर সাম। এখানে প্যাকেজের নামটা কি, ইম্পোর্ট java.utility.scanner। স্ক্যানারটা হচ্ছে ক্লাস, প্রোগ্রাম ইউজেস ক্লাস স্ক্যানার, তার ইউটিলিটি যেটা আছে ইউটিল তারও প্যাকেজ java.util প্যাকেজ থেকে। তো যদি তুমি ইনপুট নিতে চাও তাহলে তো আমি এই স্ক্যানার ক্লাসটা ব্যবহার করব। তো এটার ব্যবহার করার রুলসটা কি, যে পাবলিক ক্লাস অ্যাডিশন। স্যার এখানে কি প্যাকেজ নেমটা ফিক্সড? সরি এখানে কি এই যে প্যাকেজ নেমটা ফিক্সড, স্ক্যানার জাভা হ্যাঁ ডট? হ্যাঁ এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন লাইব্রেরি ফাংশন। জি স্যার।
ঠিক আছে। জাভা ডট ইউটিলিটির ভিতরে আবার অনেকগুলো তোমার অনেকগুলো ক্লাস আছে, শুধুমাত্র স্ক্যানার না। তুমি যদি ম্যাথ করতে চাও, ম্যাথের তারপরে তোমার মানে যা যা প্রয়োজন আর কি, কারণ এর অনেক লাইব্রেরি ফাংশন আছে, এগুলো হচ্ছে তোমার যখন ব্যবহারের তোমার প্রয়োজনের উপরে তুমি ব্যবহার করবে আর কি। তা আমি যদি কোনো ইনপুট নিতে চাই, কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট নিতে চাই, তাহলে কি করতে হবে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট ইউটিলিটি, বেসিক্যালি ইউটিল ডট স্ক্যানার এটা ক্লাসটা ডিক্লেয়ার করলাম, মানে প্যাকেজটা ইম্পোর্ট করলাম। তার প্যাকেজের ভিতরে আমি হচ্ছে স্ক্যানার ক্লাসটা ডিক্লেয়ার করলাম। এখানে যেটা তোমরা ইনক্লুড স্টুডিও ডট এইচ বা কনিও ডট এইচ করতাম, মনে আছে কিনা, সেই সেম টাইপের কাজ করলাম। এবং পাবলিক ক্লাস অ্যাডিশন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এখানে তো আগের মতোই মেন মেথড মাস্ট বিগিনস এক্সিকিউশন অফ জাভা অ্যাপ্লিকেশন। এরপরে আমার প্রথম কাজটা হচ্ছে ক্রিয়েট স্ক্যানার অবজেক্ট টু অবটেন ইনপুট ফ্রম দ্য কমান্ড উইন্ডো। এখানে একটা স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সেটা ইনপুট অথবা অন্য যে কোনো নামই তুমি দাও না কেন, কিন্তু তার স্টাইলটা হচ্ছে এখানে মেথডটা হচ্ছে স্ক্যানার ইনপুট অথবা যে কোনো নামই দাও ইকুয়াল টু নিউ, এটা হচ্ছে কনস্ট্রাক্টর বলে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এটা হচ্ছে স্পেসিফিক, মানে তোমাকে বলে দিতে হবে এটা। তুমি যদি কোনো মানে ক্রিয়েট এ স্ক্যানার অবজেক্ট টু অবটেন ইনপুট ফ্রম দ্য কমান্ড উইন্ডো, ঠিক আছে, সরি ইনপুট অবজেক্ট, স্ক্যানার ক্লাসের ইনপুট একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2, ইন্টিজার সেম অ্যাজ ইউজুয়াল যেটা তোমরা সি তে করছো, এবং সেখানে সিস্টেম ডট আউট প্রিন্ট যদি ইন্টার আমাদের ফার্স্ট ইন্টিজার হয়, এরপরে যদি তুমি ইন্টার নাম্বার দাও, সেখানে কার্সর ব্লিঙ্ক করবে। করার পরে তুমি যদি তোমার কোডটা এরকম থাকে যে নাম্বার 1 ভেরিয়েবলে কি থাকবে, ইনপুট ডট নেক্সট ইন্টিজার, এটা হচ্ছে মেথড। ইনপুট ডট মানে রিড ফার্স্ট নাম্বার ফ্রম ইউজার, ইনপুট কিন্তু একটা অবজেক্ট, ইনপুট ডট নেক্সট ইন্টিজার, ঠিক আছে। এটা যখন ক্রিয়েট করলা তখন নাম্বার 1 ভেরিয়েবলে একটা তুমি যখন কিবোর্ড থেকে নাম্বার দিবা, তাহলে ইনপুট ডট নেক্সট ইন্টিজারের মাধ্যমে সে হচ্ছে নাম্বার 1 ভেরিয়েবলটা, ওই ভ্যালুটা হচ্ছে কিবোর্ড থেকে পাইলা। সেকেন্ডলি নাম্বার 2 ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট ইন্টিজার, তুমি যদি ইন্টিজার নিতে চাও এই একই ভাবে তোমাকে এই মেথডগুলো ক্লিয়ার করে, মানে অবজেক্ট ডট মেথড আর কি, নেক্সট ইন্টিজার, এটাও একটা ওয়ান কাইন্ড অফ মেথড আর কি। কথা বুঝতে পারছো কিনা, যে অ্যাডিং প্রোগ্রাম দ্যাট ইনপুটস 2 নাম্বারস দেন ডিসপ্লে দ্য সাম। এভাবে তোমাকে মানে যতবার ইনপুট নিবা, মানে ইনপুট নিতে হলে তোমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে প্রথমে তোমাকে হচ্ছে মানে স্ক্যানার ক্লাসের একটা ইনপুট নামের অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এরপরে অবজেক্ট ডট নেক্সট ইন্টিজার অথবা নেক্সট, এখানে বিভিন্ন টাইপের আসতে পারে, শুধুমাত্র নেক্সট ইন্টিজার না, তুমি যদি ফ্লট নিতে চাও, তুমি যদি ডাটা টাইপ আর কি যেগুলো নিতে চাও, এটা মনে হয় এখানে না, আচ্ছা এটা দেখে যাই। তারপরে নাম্বার 2 তে নিলাম। এরপরে আমার তো অ্যাজ ইউজুয়াল তোমরা এই প্রোগ্রামগুলো অলরেডি জানো যে দুইটা নাম্বার কিভাবে অ্যাড করে, অ্যাজ ইউজুয়াল আমার এক্সপ্রেশন। এবং ফাইনালি আমি কি করলাম, সাম ইজ %d %n, যেখানে আমি প্রিন্ট অফ দিয়ে আমি হচ্ছে ডিসপ্লে করলাম। সেখানে ইন্টার ফার্স্ট ইন্টিজার নিলাম, ইন্টার সেকেন্ড ইন্টিজার নিলাম, দুইটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করার পরে সামের ভ্যালু হলো তোমার 117, যেটা ডিসপ্লে করলো হচ্ছে জাস্ট সামের ভ্যালুটা ডিসপ্লে করলাম, ঠিক আছে। দেখো এইটুক বুঝতে কারো কোনো ইস্যু আছে কিনা? স্যার হ্যাঁ বলো। স্যার ওই মানে কোডে হ্যাঁ পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থেকে মানে যে জায়গা থেকে কম্পাইলার কোড মানে কোড কম্পাইল করা শুরু করে, হ্যাঁ হ্যাঁ স্যার ওই জায়গার মেইনে আমরা সাধারণত সব মানে সি বা সি প্লাস প্লাসে ওই লোয়ার কেস লেটার ইউজ করছি কি হ্যাঁ, স্যার? এই জায়গায় মেইনে এম কি মানে লোয়ার কেস বা আপার কেস মানে এরকম ফিক্সড আছে নাকি? এখানে এটা কোনটা তোমার মানে আমি বুঝি নাই তোমার কথাটা। হ্যাঁ স্যার, ওই যে যে জায়গায় কার্সরটা আছে আর কি, এম হ্যাঁ, এম মেইন হ্যাঁ, স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই জায়গায় মানে মেইন থেকে যেটা করি মানে কম্পিউটারের কম্পাইলারে মানে স্যার কোনো ইরর শো করে না, হ্যাঁ আর অনলাইন কম্পাইলারে মানে কম্পাইলেশন ইরর শো করে, সেজন্য আর কি স্যার। মানে যখন এম মানে আপার কেস লোয়ার মানে আপার কেস লেটার দিছি তখন অ্যাকসেপ্টেড করাইছে, কিন্তু মানে লোয়ার কেস লেটার দেওয়ার পর কম্পাইলেশন ইরর শো করে। এটা কি জাভাতে? হ্যাঁ স্যার, জাভাতে মানে ক্যাপিটাল লেটার দিলে তোমার ইরর নাই, ইরর নাই, কিন্তু ছোট হাতে দিলে হচ্ছে ইরর আসে। হ্যাঁ স্যার, কম্পাইলেশন ইরর আসে। মানে অনলাইন বলতে কোথায় করছো? স্যার ইউআরআই এর একটা প্রবলেম আছে, ওই যে 1000 হ্যালো ওয়ার্ল্ড এর একটা প্রবলেম, হ্যাঁ ওই জায়গা মানে ওটাই তুমি জাভা দিয়ে করতে গেছলা? হ্যাঁ স্যার, জাভা দিয়ে ট্রাই করতে। আচ্ছা, তো সেখানে যদি তুমি ক্যাপিটাল দাও তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ইরর আসতেছে না, বাট যদি স্যার হ্যাঁ স্যার আমার মনে হয় ফার্স্ট লাইনের কথা বলতেছে, ফার্স্ট লাইনে যে পাবলিক ক্লাস এডিশন আছে ওইটার কথা বলতেছে না? না না, ও এখান থেকে বলতেছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এটার কথা না?
হ্যাঁ স্যার ওইটাই। আচ্ছা, এখানে তো মেইন আছে মেথড। তো মেথডের নামগুলো তো নরমালি আমরা সবই হচ্ছে দেখো নেক্সট ইন্টিজার, ঠিক আছে? নেক্সট ইন্টিজার ওয়ান কাইন্ড অফ মেথড। তো সবই তো মেথডের কথা বলছে, যে জাভার মেথড যদি ডিক্লেয়ার করো, যদিও আমরা থার্ড চ্যাপ্টারে এগুলো পড়বো, জাভা মেথড ডিক্লারেশন। দেখি কি বলছে আর কি। মানে এটা তো রুলস, মানে আছে মেথড ডিক্লারেশন। বেসিক্যালি মেথডের নেম গুলো যেটা হবে, এই যে এটা মোর জেনারেলি মেথড ডিক্লারেশন হ্যাভ 6 কম্পোনেন্টস, ঠিক আছে? একটা হচ্ছে মডিফায়ার থাকতে পারে। মডিফায়ার মানে হচ্ছে তোমার পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড যেটা আসতে পারে। রিটার্ন টাইপ দিতে হবে, যেমন সেটা সেই রিটার্ন টাইপটা কেমন হবে, যেমন ডাটা টাইপ অর ভ্যালু মাস্ট বি মেথড অর ভয়েড হতে পারে। তারপরে মেথড নেম, দি রুলস অফ ফর ফিল্ড নেমস অ্যাপ্লাই টু মেথড নেম অ্যাজ ওয়েল অ্যাজ, বাট দ্য কনভেনশন ইজ এ লিটল ডিফারেন্ট। প্যারামিটার লিস্ট আছে, এক্সেপশন লিস্ট আছে, মেথড আছে। আচ্ছা, নেমিং মেথড। আচ্ছা, এইখানে দেখো, although a method name can be legal identifier, code convention restrict method names. By convention, method names should be a verb in lowercase or multi-word name. কথা বুঝতে পারছো? লোয়ার কেস অথবা মাল্টি ওয়ার্ড নেম দ্যাট বিগিনস উইথ এ ভার্ব ইন লোয়ার কেস, ভার্ব যদি হয় লোয়ার কেস ফলোড বাই অ্যাডজেক্টিভ, নাউন্স, ইটিসি। বাট মাল্টি ওয়ার্ড নেম ফার্স্ট লেটার অবশ্যই এস অফ দ্য সেকেন্ড এন্ড ফলোইং ওয়ার্ড শুড বি ক্যাপিটালাইজড। যেমন রান, রান ফার্স্ট, গেট ব্যাকগ্রাউন্ড, গেট ফাইনাল ডাটা, এফডি কিন্তু ক্যাপিটাল। বেসিক্যালি এটাই তো রুলস বলছে, কিন্তু মেইন ছোট হাতের দিলে নিয়ে নি। আপনি যদি মানে একটু গুগলে সার্চ করতেন ওই যে ইউআরআই 1000 সলিউশন স্যার, তাহলে গিটহাবের স্যার ওই কোডটা আসে আর কি। আর ওই জায়গায় আর কি দেখবেন মানে মেইনের এম বড় আছে স্যার, ইউআরআই 1000 প্রবলেম সলিউশন স্যার। ওইখানে মেইন হচ্ছে ক্যাপিটাল না, এই মেইন তো ক্যাপিটাল ঠিকই তো আছে, তো আমি প্রবলেমটা বুঝিনি তোমার। এই ক্লাস নেমের ফার্স্ট অথর তো ক্যাপিটাল দিতে হবে। তুমি তো সেটাই তো বলতেছিলাম আমি, যে তুই উপরের লাইনের কথা বলছিস, উপরের ওটাই এম বড় হাতেরই হবে। উপরের মেইনটা তো বড় হাতের হবে, ক্লাস নেম শুড বি মাস্ট ক্যাপিটাল লেটার। স্যার ওইটা কম্পাইলারে মানে লোয়ার কেস লেটার যদি হয় তাহলে কোনো এরর শো করে না। হ্যাঁ, কিন্তু রুলস হচ্ছে যে তোমার কনভেনশনাল রুলস হচ্ছে মানে ক্লাসের ফার্স্ট নেম বড় হাতের হতে হবে, আর ক্লাসের ফার্স্ট নেম হ্যাঁ বড় হাতের হতে হবে। আর এখানকার যেটা আছে, যে মেথড আছে, এইটা তুমি হচ্ছে একটা ওয়ার্ড থাকলে লোয়ার কেস, কিন্তু পরবর্তী ওয়ার্ড গুলো ক্যাপিটাল হতে হবে আর কি, ফার্স্ট লেটার। মেথডের ক্ষেত্রে ওই ছোট হাতের ইউজ করলে স্যার ইলিপস কম্পাইলার হলো একটা আন্ডারলাইন দেয়, মানে একটা কিছু একটা ঘটতেছে এরকম, মানে প্রোগ্রাম ঠিকই রান করে কিন্তু একটা আন্ডারলাইন আসে। কিন্তু বড় হাতের মেইন যদি দেই ওই মেথডে, তাইলে আবার কোনো আন্ডারলাইন এখানে শো করে না। কিন্তু আমার এখানে ইলিপসে তো কিছু করতেছে না, ছোট হাতের জানি না, আমার ওইখানে যদি ওই মাউসের কার্সার রাখি তাহলে বলতেছে যে দিস মেথড হ্যাজ এ কনস্ট্রাক্টর নেম। আচ্ছা, ও মেথড হ্যাজ এ কনস্ট্রাক্টর নেম, ওই নামে হচ্ছে মেথডের হচ্ছে তোমার কনস্ট্রাক্টর আছে, ওই নামে মেইন নামে কোনো কনস্ট্রাক্টর আছে, কিন্তু আমার এখানে দেখো কোনো এরর শো করতেছে না। কিন্তু স্যার ওই যে মানে পাবলিক ক্লাসে যেটা স্যার মেইন, হ্যাঁ হ্যাঁ স্যার ওই জায়গায় মানে কম্পাইলার তো এরর শো করলো না, মানে আর অনলাইন কম্পাইলেশন এরর দিল কেন, মানে এরকম মানে তুমি ক্লাস মানে এখন অনলাইনের যা ইসে এক ধরনের থাকতে পারে, কিছু সিনট্যাক্স থাকতে পারে, আর তোমার এইসব আইডিতে আরেক ধরনের থাকতে পারে, তাছাড়া কোনো ইস্যু নাই। মানে নেমিং কনভেনশনে কিছু রুলস থাকতে পারে আর কি। পাবলিক ক্লাস মেইন ছোট হাত বড় হাত দুইটাই স্যার এই ইলিপসে অ্যাকসেপ্ট করে। কোনটা? তুই ওই উপরেরটা হ্যাঁ, ইউআরআই 1000 নাম্বার সাবমিট করে দেখিস, দুইটাই সাপোর্ট করে। ইলিপসে করে স্যার, মানে অনলাইনেরটা জানি না। এখন অনলাইনে করে কিনা আমি তো চেক করিনি, এখন ওদের কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, ঠিক আছে? জি স্যার। ইউআরআই যে যখন কম্পাইলার তৈরি করছে, তাদের কিছু কম্পাইলার তৈরি করার সময় কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা ইনপুট কিভাবে নিব। এখানে ইম্পোর্ট ডিক্লারেশন, এই ইম্পোর্টটা যে এখানে যে আমরা ইম্পোর্ট করলাম সেটার কিছু এক্সপ্লেনেশন আরো একটু দেখি। যে বেসিক্যালি ইম্পোর্ট ডিক্লারেশন কেন করা হয়, যে হেল্প দ্য কম্পাইলার টু লোকেট এ ক্লাস দ্যাট ইজ ইউজড ইন দিস প্রোগ্রাম, ঠিক আছে? যেটা তোমরা প্রিন্ট অফ যদি ডিক্লেয়ার করো, প্রিন্ট অফ ইউজ করলে তোমরা কি স্টুডিও ডট এইচ ব্যবহার করতে, বা ওইখানে স্ক্যান আপ ব্যবহার করলে কনিও ডট এইচ ব্যবহার করতে, তার মানে কি আমরা লাইব্রেরি ফাংশনটা বলে দিতাম। তো এখানে
এখানে যদি import dot util dot scanner যখন ডিক্লেয়ার করতেছি, তার মানে দি কম্পাইলার সহজে বুঝে যায় যে ওর ক্লাস ফাইলটা কোথায় আছে, দ্যাট ইজ ইউজড ইন দিস প্রোগ্রাম। এবং রিচ সেট অফ প্রিডিফাইন্ড ক্লাস, এবং এই ক্লাসটাকে বলে প্রিডিফাইন্ড ক্লাস। এই স্ক্যানার ক্লাসটা ইজ কল্ড প্রিডিফাইন্ড ক্লাস দ্যাট ইউ ক্যান রিইউজ রেদার দ্যান রিইনভেন্টিং দ্য হুইল। এবং ক্লাসেস আর গ্রুপড ইনটু প্যাকেজ। ঠিক আছে, প্যাকেজের নামটা কি, এখানে ইউটিলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যাকেজ, অনেকগুলো ক্লাস মিলে হচ্ছে গ্রুপ ইনটু প্যাকেজ। নেম গ্রুপস অফ রিলেটেড ক্লাস, এবং আর কালেক্টিভলি রেফার টু অ্যাজ দ্য জাভা ক্লাস লাইব্রেরি, যেটা জাভা ক্লাস লাইব্রেরি থাকে, অথবা জাভা এপিআই বলে, জাভা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা জাভা এপিআই বলে। এবং ইউজ ইম্পোর্ট ডিক্লারেশন টু আইডেন্টিফাই দ্য প্রিডিফাইন্ড ক্লাস ইউজড ইন এ জাভা প্রোগ্রাম। এরকম বিভিন্ন ইম্পোর্ট আমরা ডিক্লেয়ার করব পরবর্তীতে। আর অল ইম্পোর্ট একটা রুলস আর কি, কমন প্রোগ্রামিং এরর, অল ইম্পোর্ট ডিক্লারেশন মাস্ট অ্যাপিয়ার বিফোর দ্য ফার্স্ট ক্লাস ডিক্লারেশন। ঠিক আছে, ইন দ্য ফাইল, মানে ইম্পোর্টটা তোমাকে অবশ্যই প্রথমে করে নিতে হবে। এবং প্লেসিং অ্যান ইম্পোর্ট ডিক্লারেশন ইনসাইড অর আফটার এ ক্লাস ডিক্লারেশন ইজ এ সিনট্যাক্স এরর, এটা একটা এরর বলবে। মানে কম্পাইলারকে প্রথমে জানাই নিতে হবে যে আমি এই ক্লাস ব্যবহার করছি। তারপরে বলতেছে যে ফরম্যাটিং ইনক্লুড ইম্পোর্ট ডিক্লারেশন ফর এ ক্লাস মাস্ট বি ক্যানট ফাইন্ড সিম্বল, এটা একটা কথা বললে, এগুলো একটু পড়ে নিও, আমি এগুলো ডিটেলস গেলাম না। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং অবজারভেশন এখানে কিছু আছে। আচ্ছা, এইখানে দেখো একটু যদি ব্যাখ্যা দেখি, আমি যতটুকু বলছি তার সাথে আরো যদি কিছু অ্যাড থাকে কিনা, যে ডিক্লারিং এন্ড ক্রিয়েটিং এ স্ক্যানার টু অবটেন ইউজার ইনপুট ফ্রম দ্য কিবোর্ড। প্রথমত হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট, যেটা হচ্ছে সরি আমি একটু মনে হয় বলছিলাম যে এখানে স্ক্যানার ক্লাসের ইনপুট টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলো, যেখানে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এবং স্পেসিফাই দ্য নেম ইনপুট অ্যান্ড টাইপ স্ক্যানার অফ এ ভেরিয়েবল দ্যাট ইজ ইউজড ইন দিস প্রোগ্রাম। আর ভেরিয়েবলটা কাকে বলে, আমি এটা একটু ভুল বলছিলাম, ইনপুটটা হচ্ছে অবজেক্ট না, এখানে ভেরিয়েবল আর কি ইনপুট। ঠিক আছে, আর ভেরিয়েবলটা হচ্ছে বেসিক্যালি, এটা তো তোমরা অলরেডি জানো, যে লোকেশন ইন দ্য কম্পিউটার মেমোরি হোয়ার এ ভ্যালু ক্যান বি স্টোরড ইন এ ইউজ ডেটা ইন এ প্রোগ্রাম, আর মাস্ট বি ডিক্লেয়ার্ড উইথ এ নেম অ্যান্ড টাইপ বলে দিতে হবে বিফোর দে ক্যান বি ইউজড। ভেরিয়েবল নেম এনেবলস দ্য প্রোগ্রাম টু অ্যাক্সেস দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। ভ্যালিড আইডেন্টিফায়ার হইতে হবে ভেরিয়েবল ডিক্লারেশন, কিছু রুলস আছে যেটা তোমরা সি তে পড়ছো, এখানে কিছু রুলস আছে। আর স্ক্যানারটা হচ্ছে enables a program to read data for use in a program, এবং data can come from many sources such as the user keyboard or a file on disk. Before using a scanner you must create it and specify the source of the data, এটা তোমাকে বলে দিতে হবে। আর equal signs is a declaration indicate that a variable should be initialized, যেটা আমরা ইনিশিয়ালাইজ করলাম। আর new হচ্ছে one kind of keyword creates an object, এখানে এইটা হচ্ছে অবজেক্ট, সরি। নিউ স্ক্যানার, নিউ হচ্ছে তোমার হচ্ছে নিউ স্ক্যানার সিস্টেম ডটা ইন, এটা হচ্ছে এখানে যেটা বললো যে নিউ কিওয়ার্ডটা হচ্ছে ক্রিয়েটস অ্যান অবজেক্ট, আর সেই অবজেক্টটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট অবজেক্ট সিস্টেম ডট ইন এনেবলস অ্যাপ্লিকেশন টু রিড বাইটস অফ ডেটা টাইপ বাই দ্য ইউজার। আর স্ক্যানার অবজেক্ট ট্রান্সলেট 3 বাইটস ইনটু টাইপস দ্যাট ক্যান বি ইউজড। স্ক্যানার হচ্ছে তোমার স্ক্যানার যে অবজেক্ট আছে ট্রান্সলেট দিস বাইটস ইনটু টাইপস দ্যাট ক্যান বি ইউজড ইন এ প্রোগ্রাম। আর এখানে ভেরিয়েবলের আরো কিছু ইস্যু আছে, যেমন এখানে তোমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, এখানে ইন্টিজারের কিছু রেঞ্জ আছে, এখানে তোমার বলা আছে আর কি। ক্লাস সিস্টেম আছে পার্ট অফ প্যাকেজ, যেমন জাভা ডট ল্যাঙ্গুয়েজ, এটা আরেকটা প্যাকেজ আছে। তারপরে তোমার হচ্ছে স্ক্যানারের আরেকটা মেথড ডিক্লেয়ার করছে, এখানে স্ক্যানার ক্লাসের মেথড হচ্ছে নেক্সট ইন্টিজার, যে নাম্বার 1 ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট ইন্টিজার, এটা রিড ফার্স্ট নাম্বার ফ্রম ইউজার। নেক্সট ইন্টিজার হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেথড আর কি। এবং এই মেথডটার কাজ হচ্ছে শুধুমাত্র ইন্টিজার টাইপের হচ্ছে মানে কি নিবে, তুমি যদি 1.5 হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করো তাহলে তোমার শুধুমাত্র 1ই নিবে, 0.5 তোমার ইনপুট নিবে না, সেক্ষেত্রে আবার অন্য টাইপের মেথড ডিক্লেয়ার করতে হবে, মানে এখানে ইউজ করতে হবে দি রেজাল্ট অফ কল মেথড নেক্সট ইন্টিজার। আচ্ছা, এরপরে আসো অপারেন্ট, তো বুঝো অপারেটর, অপারেন্ট, বাইনারি অপারেটর, এগুলো তো তোমরা সি তে পড়ছো অলরেডি। এখানে অ্যারিথমেটিক তো ব্যবহার করছে, নরমালি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে অ্যারিথমেটিক ব্যবহার করছে, দুইটা ভেরিয়েবলকে জাস্ট যোগ করছে। আর ইন্টিজার ফরম্যাট, এখানে ইন্টিজার ফরম্যাটের আউটপুট %d দিয়ে করা হয়, স্ট্রিং হলে s, এগুলো তো সি তে করছো। আর ভেরিয়েবল যেটা বললাম যে বিভিন্ন টাইপের ভেরিয়েবল আছে, এখানে তোমার নাম্বার 1 নাম্বার 2 এর জন্য সে মেমরি ই রাখছে। আর অ্যাস্টারিস্ক স্থানান্তর হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়, আর হচ্ছে পার্সেন্ট হচ্ছে রিমাইন্ডার অপারেটর, এগুলো বিভিন্ন ধরনের অপারেটর, যেটা সি তে তোমার এই নলেজ আছে, এখান থেকে একটু পড়ে নিবা। অ্যারিথমেটিক স্টেট লাইন, রুলস অফ অপারেটর প্রিসিডেন্স, এগুলো তোমরা সরল অঙ্ক যেভাবে করছো বা এর কিছু রুলস আছে, আমি এগুলোতে যাচ্ছি না, এখানে এই এক্সপ্রেশন গুলো দেখবা।
যে কার কাজ কে আগে করে কি করে এগুলো সব কম্পাইলার জানে আর কি। আর এখানে এগুলো অ্যালজেব্রা প্রিসিশন বা এগুলো দেয়া আছে, ডিসিশন মেকিং, অটো ইকুয়ালিটি, রিলেশনাল অপারেটর। এই অপারেটর গুলো আমরা পরে ব্যবহার করব। এই অপারেটর গুলো তোমরা সির সাথে পরিচিত। এখানে ইপি স্টেটমেন্ট আছে, ইলসি স্টেটমেন্ট আছে, অথবা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। যেখানে ইকুয়ালিটি অপারেটর বলে এদেরকে রিলেশনাল অপারেটর বলে। এখানে দেখো যে কম্পেয়ার ইন্টিজার, ইপি স্টেটমেন্টস এন্ড রিলেশনাল অপারেটর এন্ড ইকুয়ালিটি অপারেটরস হচ্ছে দুইটা হয়েছে। আমার মনে হয় এই পর্যন্তই থাক, ঠিক আছে? জি স্যার এই পর্যন্তই থাক স্যার। এখানে প্রায় 74টা স্লাইড হয়েছে তোমার, আমি যা দেখাইছি আর কি। আমি বইয়ের ওই চ্যাপ্টারটা দিয়ে দিব আর বাদ বাকি সব আপলোড করে দিব। এখন পরবর্তী দিনে হচ্ছে বাকিগুলো আমি দেখব। এরপরে আর কোনো মানে যদি এরপরে আর তেমন কিছু নাই আর কি। এখানে তোমার স্যার, অপারেটর চ্যাপ্টারটা শেষ আর কি। স্যার হ্যাঁ বলো একটা কোশ্চেন ছিল বলো। যে আমরা মেইন ফাংশনের ভেতরে যে স্ট্রিং লেখাটা থাকে না, হ্যাঁ, ওইটা কি সবগুলোর ক্ষেত্রেই ব্যবহার করতে হবে? মানে শুধু মেইন ফাংশনে ব্যবহার করবা। মানে যখন মেইন ফাংশনটা ডিক্লেয়ার করবা, এভরি প্রত্যেকটা প্রোগ্রামে জাভা প্রোগ্রাম মাস্ট অ্যাট লিস্ট ওয়ান মেইন ফাংশন, ঠিক আছে? তো মেইন ফাংশনের মানে স্ট্রাকচারটা শুধুমাত্র মেইন, স্ট্রিং, আর্গুমেন্ট, এইটা হচ্ছে তার বিল্ট ইন। জি মানে এটার ব্যাখ্যা আমি পরে আরো দিব, ঠিক আছে? যখন প্রথম ক্লাসটা ডিক্লেয়ার করবা তখন এইভাবে, বাট যখন অন্য নিজেদের মতো যখন ক্লাস ডিক্লেয়ার করবা তখন আর এরকম লাগবে না, তখন তোমার মতো করতে হবে। স্যার আরেকটা সমস্যা ছিল বলো। স্যার, অ্যাসাইনমেন্ট না ল্যাব অ্যাসাইনমেন্টে স্যার ওইটা একটু ডট জাভা ডট ক্লাসটা কিরকম বের করবে স্যার, একটু আবার বললে ভালো হয়, ওই সময় ভালো বুঝতে পারিনি। আচ্ছা, এখানে দেখো তুমি যখন প্রোগ্রামটা কম্পাইল করবা, তোমার যদি ইক্লিপসটা ডাউনলোড করা মানে ইনস্টল করা থাকে, তাহলে ইউজারের ভিতরে সবুজ, মানে দ্যাট মিন্স তোমার কম্পিউটারের নাম যেটা, ইউজারের ভিতরে সবুজ বা তোমার নামে যে কম্পিউটার আছে তার ভিতরে দেখবা যে ওয়ার্ক স্পেস আছে। দেখো ওয়ার্ক স্পেস আছে। এখানে তুমি যখন প্রোগ্রামটা ক্রিয়েট করছো, এখানে যে প্রজেক্টটা ক্রিয়েট করছো, এখানে দেখো আমার 3টা প্রজেক্ট ক্রিয়েট করা আছে। চ্যাপ্টার 1 ডেমো, আরেকটা আলাদা নামে। তো ডেমোর ভিতরে আমার প্রোগ্রামটা আছে, ডেমোর ভিতরে সোর্স আছে, সোর্সের ভিতরে ডট জাভা ফাইল আছে। দেখছো কিনা? তুমি তো এটা কোড লিখতেছো তাই না? জি স্যার। এটা হচ্ছে ডট জাভা ফাইল। তাহলে এই জাভা ফাইলটা তুমি নিবা, এই ডেমোর ভিতরে যে সোর্সের ভিতরে যে জাভা ফাইল আছে এটা নিবা। কথা বুঝতে পারছো? এই ফাইলটা নিবা, ধরো এইটা, এবং এখানে একটা ধরো তুমি একটা করলা, মানে প্রবলেম 1 তুমি সলভ করছো, প্রবলেম 01 সরি 01, ঠিক আছে? এর ভিতরে আমি সোর্স ফাইলটা কপি করে নিয়ে আসলাম, এটা হচ্ছে ডট জাভা ফাইল। আর অপরদিকে তোমার ডেমোর ভিতরে দেখবা যে মানে সরি বিনের ভিতরে ডেমো নামে যে প্রজেক্ট আছে তার ভিতরে তোমার ডট ক্লাস ফাইল আছে। তাহলে ওয়েলকাম ডট ক্লাস ফাইলও কপি করবা, কপি করে এটা প্রবলেম 1 হলো। কথা বুঝতে পারছো না? এই দুটো ফাইল, তাহলে একটা ফোল্ডার হলো। সিমিলারলি প্রবলেম 2 এখানে আবার ফোল্ডার ক্রিয়েট করবা, প্রবলেম 02, সেখানে আবার ওই দুটো ফাইল আবার নিয়ে আসবা আর কি। প্রবলেম 2 এর জন্য যে জাভা ফাইল তৈরি হবে, ক্লাস ফাইল তৈরি হবে। তারপরে এটাকে তুমি হচ্ছে তোমার আইডি নাম্বার দিবা, সাপোজ 1702001, ঠিক আছে? এই দুইটা ফোল্ডার তুমি হচ্ছে এর ভিতরে দিবা, দেওয়ার পরে এটাকে জিপ করবা, এই ফোল্ডারটাকে জিপ করবা, এই ফোল্ডারটা এবার তোমার অ্যাসাইনমেন্টে আপলোড করবা। কথা বুঝতে পারছো কিনা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। কারো কোনো ইস্যু আছে? খালি তো তোমরা দুই তিনজনই কথা বলো, আর তো লোকজন কেউ কথা বলে না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। হ্যাঁ বলো। স্যার আপনি যে স্যার পিডিএফ রিডিং এর জন্য যে সফটওয়্যারটা ইউজ করেন ওটার নাম যদি একটু বলতেন। ও, পিডিএফ রিডিং এর জন্য আমি এটা নিট্রো ব্যবহার করি। তোমাদেরকে এই সফটওয়্যার লাগবে? স্যার এখানে ওই চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া সাইডে আমরা তো ওপেন করলে ওই ব্রাউজার দিয়ে ওপেন হয়, ওরকম করে দেখা যায় না এই চ্যাপ্টার ওয়াইজ। তো ব্রাউজার মানে কি তুমি কি কম্পিউটারে ওপেন করো না এসে ওপেন করো? স্যার কম্পিউটারেই ওই মাইক্রোসফট এজ বা গুগল ক্রোম দিয়ে ওপেন হয়, তখন তো মানে এরকম তুমি সাইট প্যানেল আসে না। আচ্ছা, আমি থাকে তো ওইভাবে করে আসে না, পিডিএফ রিডার তো সবারটাই থাকে, ওরকম ভাবে ডিফল্ট আকারে আসে। সবারটা থাকে না। পিডিএফ রিডার যদি ইনস্টল না করো তাহলে মানে এর ফক্সিট রিডার অথবা অ্যাক্রোবেট রিডার
অথবা নেট্রো, যেটাই তুমি ব্যবহার করো সেটা ব্যবহার করলেই হবে। তোমার মানে আলাদা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। তোমার পিসিতে সম্ভবত ওই সফটওয়্যার নাই, অথবা ডিফল্ট আকারে ওইটা ওইটা ওদেরকে দেয়া আছে, ব্রাউজার দিয়ে ওপেন করা আছে। কথা বুঝতে পারছো? তুমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই ডিফল্ট চেঞ্জ করে নিও। আমি তোমাকে দেখাচ্ছি। মনে করো এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন উইথে যে এখান থেকে সার্চ চুজ অ্যানাদার অ্যাপ দিয়ে এখান থেকে ওপেন করে নিও, যে আমি নেট্রো দিয়ে ওপেন করব। সাপোজ আমি নেট্রো দিয়ে করতে যাচ্ছি না, আমার ধরো আরো অ্যাপ আছে, না আমার শুধুমাত্র নেট্রোই আছে আর কি। যেমন মাইক্রোসফট এজ দিয়ে করতেছি, ঠিক আছে? আমি যদি এটা করি তাহলে আমার সবসময় এটা দিয়ে ওপেন হবে। কথা বুঝতে পারছো কিনা? এখন কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ বা এখানে ক্লিক দিলে তো চ্যাপ্টার ওয়াইজ আসার কথা। মাইক্রোসফট এজ, স্যার অ্যাডোবি রিডার দিও তো? হ্যাঁ অ্যাডোবি রিডার দিয়েও হবে, যে কোনো রিডার দিয়ে হওয়ার কথা। আচ্ছা আমি তোমাদের এই সফটওয়্যারটা রেখে দিব না আর কি, ঠিক আছে? আচ্ছা আর কারো কোনো ইস্যু আছে? আর তোমাদের যে মানে আমি এই যে গুগল শিটটা দিছিলাম, অনেকে মনে হয় এখন পর্যন্ত গুগল শিট অ্যাটেন্ডেন্স শিটে ই করনি। আর কে যেন দেখলাম আবার আমাকে মেল করছো। আমি তো মেল করতে বলিনি, তোমাকে এখানে আপডেট করতে বলছি, ঠিক আছে? এখানে যে সিসি 12 এখানে হচ্ছে আপডেট করতে বলছি আর কি। আজকে অনেকে ফিল আপ করছো। আচ্ছা আজকে ক্লাস, স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ওই যে আপনি যাদের নাম আর কি পরে, যারা মেইল পায়নি তাদেরটা পরে যেগুলা ইনক্লুড করতে বলছিলেন, ওইটা কি করব? ওটা তো শীট আমার কাছে দিয়ে দিছে, একজন লিখছে, আর একজনকে দিচ্ছি সে নাকি লিখতে পারতেছে না, বলতেছে তার রোল মনে হয় 3 না 4, নাইম না কি জানি নাম, মানে আমি জানি না ঠিক। তা ওর বলতেছে যে ও নাকি করতে পারতেছে না। না করতে পারলে কি হবে তাহলে? তুমি যে ফিল আপ ওরা আমি, করেছে ওই ফাইলটাই পাঠাও আমাকে, আমি হচ্ছে জি আপলোড স্যার। আর যে আচ্ছা পারেনি তাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলো। অথবা একটা কাজ করো, তাকে হচ্ছে তার নেম, রোল, ইমেল, ঠিক আছে? নেম, রোল, ইমেল, এই 3টা জিনিস হচ্ছে, ইমেল মানে এক্সিস্টিং ইমেল, এই 3টা জিনিস হচ্ছে মেল, তোমাকে মেল করতে বলো। তুমি ওইখানে লিখে দাও আর কি, ওই ফাইলে তুমি ফিল আপ করে দাও। ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল, ইমেল, এই কয়েকটা জিনিস হলেই হবে, বাদ বাকি আর কিছু লাগবে না। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো ইস্যু আছে? এটা সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়াইছি, মানে এই যে ডেটেলের বই আমি দিয়ে দিব আর কি চ্যাপ্টারটা লেকচার আকারে, ঠিক আছে? আর তোমাদের এই যে ল্যাব ওয়ার্কের অ্যাসাইনমেন্টের এগুলো ডেডলাইনটা দেখে নিও। এগুলো কিন্তু ডেটের পরে হচ্ছে মানে ডিউ অ্যাসাইনমেন্ট হয়ে যাবে আর কি। এগুলো মানে ডেডলাইন আছে হচ্ছে জানুয়ারি 22 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আর এই সপ্তাহের কাজ হচ্ছে পরে দিব আর কি, পরে আমি দিয়ে রাখবো অলরেডি, তোমরা 22 তারিখের পরে মেল পাবা আর কি, 22 তারিখে। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।